গত পর্বেই তো আমরা দেখেছিলাম জিয়ান জিনকে বিষ খাইয়ে দেয়, আর জিন সেখানে অজ্ঞান হয়ে যায়। সেনজি সেখানে এসে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। জিয়ান সেনজিকে দেখে বলে, তুমি খুব দ্রুতই চলে এসেছ, তবে আমাদের এখানে বেশিক্ষণ দাঁড়ালে চলবে না, দ্রুত চলো, না হলে কেউ দেখে ফেলতে পারে। সেনজি অবাক হয়ে বলে, আপনি তাকে বিষ খাইয়ে দিলেন? জিয়ান জানায়, আমি তাকে 7 স্টার পিল খাইয়েছি, এই কারণে একটু পরে তার হার্ট অ্যাটাক হয়ে যাবে এবং তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু বলেই মনে হবে। সেনজি কথা না বাড়িয়ে জিয়ানের কানের কাছে এসে বলে, আমাকে অ্যান্টিডোটটা দিন। জিয়ান তখন বলে, যদি আমি না দিই? ব্যাস, দুই বাপ বেটার তো মারামারি লেগে যায়। তবে আশ্চর্যজনকভাবে দেখা যায় যে সেনজির থেকে জিয়ান বেশি পারদর্শী। সে সেনজিকে ঘায়েল করে ফেলে। সেনজি তখন রেগে বলে, আপনি কি কখনো আমাকে নিজের ছেলে হিসেবে ভেবে দেখেছেন? আপনি কিভাবে আমার সাথে পরামর্শ না করে রাজাকে বিষ দিয়ে দিলেন? যদিও আপনি তাকে 7 স্টার পিল দিয়েছেন, তার মৃত্যুটা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মনে হবে, তবে তার মুখ লাল হয়ে যাবে। যে কোনো অভিজ্ঞ ডাক্তার দেখে বলে দিতে পারবে তাকে বিষ দেওয়া হয়েছে। তার উপর রাজ্যে তো গুজব রয়েছে আপনি তাকে মেরে ফেলবেন। আপনি কি চাচ্ছেন আমরা একসাথে মরে যাই? ঠিক আছে, আপনি যেহেতু চাচ্ছেন আমরা একসাথে মরে যাই, তাহলে আমি আপনার সাথেই সঙ্গ দিচ্ছি। এটা বলে সেনজি জিনকে তুলে বিছানায় শুইয়ে দেয়, আর তারপর জিয়ানকে বলে, আমি একজন ডাক্তারকে নিয়ে আসছি, সে পরীক্ষা করে জিনের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হিসেবে লিখে দিবে। এটা বলে সেনজি সেখান থেকে বের হয়ে আসে। তবে বাইরে এসে ওর প্রচন্ড মন খারাপ হতে থাকে। ও জিনের সাথে কাটানো কিছু সময় চিন্তা করছিল। আর একটু পরে একজন মেয়ে ডাক্তারকে নিয়ে ফিরে আসে। জিয়ানকে জানায় সে ডাক্তার নিয়ে এসেছে, এবার ডাক্তার জিনের পোস্টমর্টম রিপোর্ট লিখে দিবে। কিন্তু জিয়ান ওই মেয়েটাকে মেরে ফেলে, আর তারপর বলে, আরে বোকা, আমি তো ওকে একটু শিক্ষা দেওয়ার জন্য এমনটা করেছি, যাতে ও বুঝতে পারে এখনো আমি ওকে নিয়ন্ত্রণ করতে পারি, ও চাইলেই যা কিছু করতে পারে না। এটা বলে জিয়ান সেনজির হাতে অ্যান্টিডোটটা দিয়ে দেয়, আর তারপর সেখান থেকে বের হয়ে যায়। সেনজি দ্রুত গিয়ে জিনকে অ্যান্টিডোটটা খাইয়ে দেয়, আর তারপর হাঁপ ছেড়ে বাঁচে। ও তো জিনকে খুবই ভালোবাসতো। জিনের যখন জ্ঞান ফেরে, ও তো অবাক হয়ে চিন্তা করছিল ও এখনো বেঁচে আছে। তখনই সেখানে জিয়ান আসে। জিয়ান জিনকে বলে, তুমি জেগে গিয়েছো, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। এটা বলে জিয়ান জিনের আন্টিকে নিয়ে আসে। জিন তো ওর আন্টিকে দেখে ভয় পেয়ে যায়, তার নিরাপত্তার জন্য তো তাকে প্যালেস থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিল। জিয়ান হাসি মুখে বলে, আমি আপনার কাছ থেকে একটা অনুমতি চাইতে এসেছি। আপনার আন্টিকে আমি প্রথমবার দেখেই তার প্রেমে পড়ে গিয়েছি, আমি তাকে বিয়ে করতে চাই। এটা শুনেই জিন অনেকটা ঘাবড়ে যায়। ও তো ভালো করেই জানতো ওর আন্টিকে জিয়ান তার কবজায় রাখতে চায়, যাতে করে জিনকে ব্ল্যাকমেল করতে পারে। জিন তখন হাঁটু গেড়ে বসে যায় এবং জিয়ানকে রিকোয়েস্ট করে এমনটা না করতে। যদি জিয়ান ওর আন্টিকে ছেড়ে দেয়, তাহলে জিন নিজের জীবন দিতেও রাজি আছে। তবে জিনের আন্টি নিজেও হাঁটু গেড়ে বসে যায়, আর তারপর জিনের দিকে আগাতে আগাতে বলে, ছোটবেলা থেকে আমি আপনাকে মানুষ করেছি, আপনি আমাকে আন্টি বলে ডাকেন, এখনো পর্যন্ত আমি আপনার কাছে কিছুই চাইনি, তবে আমি আপনার কাছে আজ একটা জিনিস চাই, আমার নিজের সিদ্ধান্ত আমি নিজে নিতে চাই। মানে জিনের আন্টি জিয়ানকে বিয়ে করতে রাজি হয়ে যায়। জিন তখন কান্না করে ফেলে, আর চিৎকার দিয়ে বলে, আমি যদি মরেও যাই তাও আমি তোমাকে ওকে বিয়ে করতে দিব না। এটা শুনে জিনের আন্টি জিনকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, আর তারপর বলে, আপনি যেহেতু আমাকে আন্টি বলে ডাকেন, সেই অধিকার থেকেই আমি আপনাকে থাপ্পড়টা দিলাম। আমি নিজেই রাজি আছি ইউনুস জিয়ানকে বিয়ে করতে, আপনি দয়া করে অনুমতি দিন। জিন আর কিছু বলতে পারে না, সেখানে বসে কান্না করতে থাকে। একটু পরে সে নিজের জামা কাপড় গুছিয়ে জিনের কাছে আসে। জিনকে একটা ড্রেস উপহার দিয়ে বলে, এটা আপনার জন্মদিনের জন্য আমি তৈরি করেছিলাম। তবে সেই ড্রেসের মধ্যে একটা চিঠি ছিল। জিনের আন্টি সেখান থেকে বের হয়ে যায়, সে তো এখন জিয়ানের প্যালেসে যাবে। চিঠিতে জিনের আন্টি লিখেছিল, তোমার নিরাপত্তার জন্যই আমি এই কাজটা করলাম, আমি এখন ইউনুস জিয়ানের প্যালেসে চলে যাচ্ছি, তবে আমার বিশ্বাস তুমি একদিন নিজের হাতে সমস্ত ক্ষমতা নেবে, যোগ্য রাজা হবে এবং আমাকে জিয়ানের হাত থেকে মুক্ত করবে। আর জিন বসে বসে এই চিঠি পড়ে অনেক কান্না করতে থাকে এবং মনে মনে সিদ্ধান্ত নেয় ও অবশ্যই ওর আন্টিকে ফিরিয়ে নিয়ে আসবে। জিন তো প্রচন্ড দুঃখে ছিল, ও রাতের বেলা বসে বসে ড্রিঙ্ক করতে থাকে। তখন সেনজি জিনের কাছে আসে। জিন উঠে দাঁড়ায় আর সেনজির গলায় তলোয়ার ধরে, তবে সেনজির কোনো ভ্রুক্ষেপই ছিল না। জিন তখন হাসতে হাসতে সেনজিকে বলে, আপনার এই সাহসটাই আমার অনেক ভালো লাগে। সে সেনজির কাছাকাছি এগিয়ে আসে। সেনজি তখন জিনকে বলে, তুমি অনেক বেশি ড্রিঙ্ক করে আছো, অনেক রাত হয়েছে, তোমার ঘুমানোর সময় হয়েছে। জিন সত্যিই অনেক ড্রিঙ্ক করেছিল, আর ও সেনজির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল।
সেনজি তখন ধাক্কা মেরে জিনকে ফেলে দেয়। এবার জিনের হুঁশ ফিরে আসে, আরো চিৎকার করে কান্না করতে থাকে। সেনজিকে বলে, আমি যখন প্যালেস থেকে চলে গিয়েছিলাম, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে সাহায্য করবে, আর তোমার ভরসাতে আমি প্যালেসে ফিরে এসেছি। সেনজি বলে, আমি আপনাকে ইম্পেরিয়াল সব কাজে সাহায্য করতে পারবো, তবে আপনার পার্সোনাল কাজে সাহায্য করবো এমন প্রতিশ্রুতি আমি দেইনি। জিন সেনজিকে বলে সে সেনজিকে একটা প্রশ্ন করতে চায়, সেনজির মনে কি কখনো জিনের জন্য কোনো ফিলিংস ছিল কিনা। তবে সেনজি খুব কড়া ভাবে উত্তর দিয়ে দেয়, কখনোই না। সে কখনোই জিনকে অন্যভাবে দেখেনি। এটা শুনে জিন অনেকটা আঘাত পায়, কারণ ও সেনজিকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। জিন এবার সেনজিকে বলে, যেহেতু তোমার আমার প্রতি কোনো ফিলিংস ছিল না, তাহলে শেষবারের মতো আমার কাছ থেকে একটা সত্য কথা শুনে যাও। তুমি আমাকে সেই সময় ত্যাগ করেছো, যে সময় তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তুমি আমাকে ত্যাগ করে ইউনুস জিয়ানের সঙ্গ বেছে নিয়েছো, আর তাই আজ থেকে তুমি আমার শত্রু। এরপর জিন আস্তে আস্তে সেনজির কাছে আসে এবং সেনজির গালে হাত দিয়ে বলে, তুমি কি তোমার সিদ্ধান্তের জন্য কখনো অনুশোচনা বোধ করবে? সেনজি চুপচাপ দাঁড়িয়েছিল। আর এরপর জিন সেনজিকে বলে, অনেক রাত হয়েছে, এখন তোমার ঘুমাতে যাওয়া প্রয়োজন। এটা বলে জিন সেখান থেকে চলে যায়। তবে সেনজিরও বেশ মন খারাপ ছিল। এরপর আমাদের 1 মাস পরে কোর্টের দৃশ্য দেখানো হয়। জিন চুপচাপ মন খারাপ করে বসে আছে। মন্ত্রীরা রিকোয়েস্ট করছে, প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য দেশে বন্যা হয়ে গিয়েছে, জিন যেন ত্রাণের অর্থ প্রদান করে। তবে জিন জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি এ ব্যাপারে কি বলবেন? জিয়ান তখন বলে, অর্থ প্রদান করা তো আপনার সিদ্ধান্ত, এখানে আমি কিভাবে কথা বলতে পারি। জিন এবার উঠে যায় এবং জিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। পুরো মন্ত্রিসভায় তো কানাঘুষা শুরু হয়ে গিয়েছে। রাজা একজন ইউনুসের সামনে এভাবে হাঁটু গেড়ে বসেছে। জিন এখানে জিয়ানের হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেয়। সে জিয়ানকে একটা ফ্রি পাসও দিয়ে দেয় এবং জিয়ানের পরিবারে কেউ যদি কখনো কোনো অপরাধ করে, সেটার বিচারও শুধু জিয়ানই করতে পারবে। ত্রাণের অর্থ প্রদান করা হবে কি হবে না এটা সম্পূর্ণ জিয়ানের সিদ্ধান্ত। এই বন্যা কিভাবে নিয়ন্ত্রণ করবে সবকিছু জিয়ান দেখবে, মানে পুরো দায়িত্ব জিয়ানের। মন্ত্রীরা বলতে থাকে জিন যেন এমনটা না করে, তবে জিন কারো কথাই শোনে না। জিন এবার উঠে দাঁড়ায় আর জিনের উদ্দেশ্যে বলে, গতবার মন্ত্রিসভায় তোমাকে আমি নিষেধ করা সত্ত্বেও তুমি আমার অ্যাডভাইজার জিয়ানের উপর আঙুল তুলেছ, যেটা ছিল ভিত্তিহীন। আর এই কাজের জন্য আমি তোমাকে তোমার পোস্ট থেকে অপসারণ করছি। তোমাকে সাধারণ একজন সোলজারে নামিয়ে আনা হচ্ছে। তবে একটু পরেই বোঝা যায় এই পুরোটাই ছিল জিনের পরিকল্পনা। জিন ঝেনকে নিয়ে ছোটখাটো একটা দল গঠন করে ফেলেছিল, মন্ত্রিসভা যেসব মন্ত্রীরা জিনকে সাহায্য করতে চায় তাদের নিয়ে, এবং তাদের সাথে জিন পরামর্শ শুরু করে কিভাবে দেশে শান্তি ফিরিয়ে আনা যায়। সেখানে এক মন্ত্রী থেকে জিন জানতে পারে জিয়ানের টাকা পয়সার জন্য আলাদা একটা গুদাম টাইপ ঘর রয়েছে, যেখানে সে প্রচুর পরিমাণে টাকা পয়সা আত্মসাৎ করে জমিয়েছে। তবে তার সেই পার্সোনাল গুদাম ঘরের ঠিকানা কেউই জানে না। এমনকি বন্যা ত্রাণের নাম করে টাকা পয়সা নিয়ে জিয়ান সেখানে রেখে দিয়েছে, বিন্দুমাত্র কোনো ত্রাণ দেয়া হয়নি। জিন তখন বলে, তাহলে তো আমাদের প্রথম কাজ হবে জিয়ানের সেই পার্সোনাল গুদাম ঘর খুঁজে বের করা। তবে মন্ত্রিসভার সবাই বলে এই কাজটা একদমই সহজ হবে না। গত বহু বছরে অনেক ইনভেস্টিগেশন করেও সেই গুদাম ঘরের ঠিকানা পাওয়া যায়নি। এটা শুনে জিন মুচকি হাসে। তার মানে ওর মাথায় অলরেডি প্ল্যান করা ছিল কিভাবে সেই গুদাম ঘরের ঠিকানা খুঁজে বের করা যায়। এখান থেকেই সিন কাট হয়। আমাদের পরদিন রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে রাতের পাহারাদাররা অদ্ভুত এক ধরনের আগুন দেখতে পায়, যে আগুনকে ওরা ইয়ামা ফায়ার বলছিল। আর সেগুলো দেখে তো ওরা ভয় পেয়ে পালিয়ে যায়। পরদিন সকালে কোর্টের দৃশ্য চলে আসে, যেখানে দুইজন মন্ত্রী জিয়ানের দিকে আঙুল তুলতে থাকে, বলতে থাকে জিন গত কোর্টে জিয়ানের কাছে সমস্ত দায়িত্ব দিয়েছে, অথচ জিয়ান কোনো ত্রাণের টাকা বিলি করেনি। আর এটা যে একটা অশুভ লক্ষণ, সেটা এখন রাজ্যের সবাই বলছে, কারণ অনেক বছর পর রাজ্যে ইয়ামা ফায়ার দেখা দিয়েছে, আর ইয়ামা ফায়ার হচ্ছে অশুভ লক্ষণ। এখন জিয়ানকে ওরা অশুভ লক্ষণ বলে দায়ী করছিল। এটা বলেও হাসাহাসি করছিল যে একজন ইউনুস এখন অ্যাডভাইজার হয়ে বসেছে। জিয়ান তো প্রচন্ড রেগে যাচ্ছিল। তবে জিয়ানের আগে জিন রিয়াক্ট করে বসে। জিন চিৎকার করে বলে, আপনাদের সাহস কি করে হলো আমার অ্যাডভাইজারকে নিয়ে হাসাহাসি করার? আমার বাবা তাকে অ্যাডভাইজার করে গিয়েছে। আমার বাবাকে কি আপনারা অসম্মান করতে চাচ্ছেন? আমি উপস্থিত থাকতে কোনোভাবেই ইউনুস জিয়ানকে কেউ ছোট করতে পারবে না। জিয়ান তো জিনের কথা শুনে মুগ্ধ হয়ে যাচ্ছিল, আর সেনজিও অবাক হয়ে জিনের দিকে তাকিয়ে আছে। জিন সবার উদ্দেশ্যে বলে, আজকের পর থেকে আমার অ্যাডভাইজারকে কেউ অপমান করার সাহস করবে না। আমি এখন সেই ব্যবস্থাই করছি। সে সিদ্ধান্ত নেয় সে জিয়ানের স্বর্ণের মূর্তি স্থাপন করবে,
এবং 3 দিন ধরে একটা রিচুয়াল পালন করবে জিয়ানের মহৎ কাজ এবং দেশবাসীর ভালোর উদ্দেশ্যে। সমস্ত মন্ত্রীরা তো জিনের কথা শুনে থ হয়ে গিয়েছিল। জিন জানায় জিয়ানের স্বর্ণের মূর্তি গড়ার দায়িত্ব সে জিয়ানকেই দিচ্ছে। জিয়ানের প্যালেসে সমস্ত টাকা পয়সা পাঠিয়ে দেওয়া হবে। জিয়ানের মুখের হাসিটা দেখার মতো ছিল, একদম ফুলে ফুলকো লুচি। একটু পরে জিন যখন নিজের ঘরে বসেছিল, সেনজি আসে জিনের কাছে। সেনজি জিনের কাছে এসে বলে, তুমি যদি মনে করো তুমি এভাবে জিয়ানের বিশ্বাস অর্জন করতে পারবে, তাহলে সেটা ভুল। জিয়ানকে এভাবে তেল দিয়ে ওর বিশ্বাস অর্জন করা যাবে না। ও কাউকে বিশ্বাস করে না, শুধুমাত্র রাজ্যের টাকাগুলো নষ্ট হবে। এই টাকাগুলো ত্রাণের কাজে দিলে আরো কাজে লাগতো। তবে জিন সেনজির কথা একদমই পাত্তা দেয় না। সেনজি জিনকে বলে, আমি এখন তোমাকে বুঝতে পারছি না। তুমি আগে থেকে অনেক বেশি চালাক হয়ে গিয়েছো, প্যালেসের রাজনীতি ধরে ফেলেছো। আমি খুব ভালো করেই জানি আজকে মন্ত্রিসভায় বাবাকে নিয়ে যে হাসাহাসি হচ্ছিল এটা তোমার প্ল্যান ছিল। তোমার মাথায় কি চলছে? জিন তখন সেনজিকে বলে, আপনাকে দেখে তো আমি অবাক হচ্ছি। আপনি আপনার বাবার দলে কাজ করছেন, আবার আমার কাছে এসেও ভালো ভালো কথা বলছেন। আপনি তো প্যালেসের রাজনীতি সবচেয়ে ভালো বুঝেছেন। এটা শুনে সেনজির অনেকটা খারাপ লাগে। ও তো জিনের ভালোর জন্যই জিনকে বলতে এসেছিল। সেনজি আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় জিন অনেক টাকা পয়সা জিয়ানের প্যালেসে পাঠিয়ে দিয়েছে স্বর্ণের মূর্তি বানানোর জন্য, যেগুলো দেখে জিয়ান তো অনেক খুশি হয়ে যায়। সে তার গার্ডদের বলে তার পার্সোনাল গুদাম ঘরে এই টাকা পয়সাগুলো রেখে আসতে। তবে উপর থেকে কেউ একজন এইসব কথা শুনছিল। আর পরদিন সকালেই জিয়ানের একজন গার্ড দৌড়ে আসে কান্না করতে করতে। সে জানায় জিয়ানের যে পার্সোনাল গুদাম ঘর ছিল সেখানে কিছু লোকাল ডাকাত আক্রমণ করে দিয়েছে, আর তারা ওই সম্পদ লুট করার চেষ্টা করেছে। জিয়ান তো এটা শুনে পুরো আকাশ থেকে পড়ে। তার 20 বছর ধরে অর্জিত সম্পদ। সে চিৎকার করে বলে, সম্পত্তির কিছু হয়নি তো? গার্ড জানায় সম্পত্তির কিছু হয়নি। জিয়ান যেহেতু গুদাম ঘর পাহারা দেওয়ার জন্য অনেক সৈন্য রেখেছিল, তাই ওসব ডাকাতরা কিছুই করতে পারেনি। জিয়ান তো হাঁপ ছেড়ে বাঁচে যে ওর সম্পত্তির কিছুই হয়নি। এরই মধ্যে সেখানে সেনজি আসে। আর সেনজি বলে, বাবা শান্ত হও, যেহেতু সম্পত্তির কিছুই হয়নি তাহলে এত প্যানিক হওয়ার কিছু নেই। জিয়ান ইনডিরেক্টলি সেনজিকে জিজ্ঞাসা করে এসবের পিছনে সেনজি আছে কিনা, কারণ তার পার্সোনাল ধন সম্পত্তির কথা তো কেউই জানে না, একমাত্র সেনজি ছাড়া। সেনজিও অবাক হয়ে বলে, আপনি কি আমাকে সন্দেহ করছেন? জিয়ান তখন বলে, একদমই না, আমি তোমাকে কেন সন্দেহ করব? তবে তোমার কাছে ইউলিন আর্মি রয়েছে, আর ইউলিন আর্মি ছাড়া কারো সাহস নেই আমার পার্সোনাল সম্পত্তিতে হাত দেওয়ার। সেনজি তখন জানায় ও এই ব্যাপারে কিছুই জানে না। জিয়ান তখন সেনজিকে বলে, একবার যেহেতু ওই জায়গার ঠিকানা ডাকাতটা পেয়ে গিয়েছে, ওই সম্পত্তি ওইখানে রাখা তো নিরাপদ হবে না। তুমি নিজ দায়িত্বে সম্পদগুলো অন্য একটা জায়গাতে নিয়ে যাবে। আর আশা করি হুতং আর্মি তোমার নেতৃত্বে ভালোভাবে সম্পদগুলো পৌঁছাতে পারবে। হুতং আর্মি হচ্ছে জিয়ানের আর্মি গ্রুপ, আর ইউলিন আর্মি হচ্ছে সেনজির আর্মি গ্রুপ, যে টাইগার টেলি সবসময় জিয়ান চাইতো। সেনজি এবার জিয়ানের কথায় মাথা নাড়ে। এদিকে আমরা জিনকে দেখতে পাই যে বসে বসে একা একাই দাবা খেলছে। তখন সেনজি জিনের কাছে আসে আর এসে জানায় জিয়ানের গুদাম ঘরে ডাকাতরা আক্রমণ করেছিল। জিন অবাক হয়ে বলে, কোন গুদাম ঘর? মানে এমন একটা ভান করে যে ও কিছুই জানে না। সেনজি তখন জিনের কাছাকাছি যায় আর ওর কাঁধে হাত রেখে বলে, তুমি কি সত্যি কিছু জানো না, নাকি এই সব কিছু তোমারই পরিকল্পনা? জিন সেনজির হাতটা সরিয়ে দিয়ে বলে, সম্মান দিয়ে কথা বলো। জিন উল্টে সেনজিকে প্রশ্ন করে, জিয়ানের কাছে এত সম্পত্তি কোথা থেকে আসলো, যে সে তার পার্সোনাল একটা গুদামে তৈরি করে ফেলেছে? আর এই সকল ডাকাতরা ওই গুদামের ঠিকানা কিভাবে জানলো? মানে জিন একদম কিছুই জানে না। সেনজি যখন বুঝতে পারে জিনের পেট থেকে সে কথা বের করতে পারবে না, ও তখন উঠে চলে যাচ্ছিল। জিন এবার একটু উঠে দাঁড়ায়, ও সেনজির পেট থেকে কথা বের করতে চাচ্ছে। জিন এবার সেনজিকে বলে, যেহেতু একবার ডাকাতরা ওই গুদাম ঘরের বিষয়ে জেনে গিয়েছে, অবশ্যই জিয়ান ওই সম্পদগুলো অন্য জায়গায় সরিয়ে নিবে, তাই না? সম্পদ রক্ষা করার জন্য এটাই তো ভালো উপায়। সেনজি তখন জিনকে বলে, তুমি এগুলো থেকে নিজেকে দূরে রাখো। জিয়ান যদি একবার বুঝতে পারে এগুলো তোমার প্ল্যান, ও তোমাকে মেরে ফেলবে। এটা বলে সেনজি সেখান থেকে চলে যাচ্ছিল। জিন আবারও সেনজিকে ডাকে আর জিজ্ঞাসা করে, তুমি কি তাহলে ওই সম্পত্তিগুলো অন্য জায়গায় নিয়ে যাচ্ছ? সেনজি তখন বলে, আমিই নিয়ে যাচ্ছি, আর আমি এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখবো যাতে ওই সম্পদের কিছু না হয়, কারণ ওই সম্পদের কিছু হয়ে গেলে তার দায়ভার আমার উপরই বর্তাবে। এটা বলে সেনজি বের হয়ে যায়। তবে জিন মনে মনে চিন্তা করতে থাকে, যাক ভালোই হয়েছে, এবার আমার কাজ করতে আরো বেশি সুবিধা হবে। তার মানে এই সবকিছু জিনের প্ল্যানেই হচ্ছিল। এরপর আমাদের রিচুয়ালের দিন দেখানো হয়।
3 দিন ধরে জিন না খেয়ে রিচুয়াল পালন করবে। আরও মনে প্রাণে সেটাই করতে থাকে। সেনজি দূর থেকে দাঁড়িয়ে জিনকে দেখছিল। ওর একজন গার্ডকে জিজ্ঞাসা করে জিন কিছু খেয়েছে কিনা। গার্ড জানায় 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত জিন কিছুই খায়নি। সেনজি তখন গার্ডকে বলে রাতে ওকে গোপনে কিছু খাবার দেবে, আর কি খাবার দেবে সেটাও শিখিয়ে দেয়। এদিকে জিয়ান ও জিনের উপর খেয়াল রাখছিল। ও দেখতে পায় জিন খুব মনোযোগ দিয়ে রিচুয়াল পালন করছে, যেটা দেখে জিয়ানের বেশ ভালো লাগে। ভালো লাগে বলতে ও চিন্তা করে যে জিন এবার হয়তো ওকে ভয় পেয়ে চলছে, তাই ওর ভালোর জন্য ও স্বর্ণের মূর্তি প্রতিস্থাপনের জন্য রিচুয়াল পালন করছে। রাতের বেলা সেনজির গার্ড জিনকে কিছু খাবার দিয়ে যায়। জিন যখন খাবারের প্যাকেটটা খোলে, দেখতে পায় সেই ছোট ছোট কেকগুলো, যেগুলো সেনজি ওকে এনে দিয়েছিল। জিন বুঝতে পারে সেনজি এই খাবারগুলো ওর জন্য পাঠিয়েছে, আর তাই কোনো কথা না বলে খাবারগুলো খেয়ে নেয়। গার্ড দূর থেকে এই বিষয়টা কনফার্ম হয়ে নেয় যে জিন কিছু খেলো কিনা। রিচুয়ালের 3 দিন পূর্ণ হয়ে যাচ্ছে। জিন অনেকটা টেনশনে পড়ে যায়। ও মনে মনে প্রার্থনা করছিল জিন যেন তার কাজে সফল হয় এবং রিফিউজিদের যথাযথ ত্রাণ মেলে। তার মানে জিন এই রিচুয়ালটা করছিল ওর রাজ্যের প্রজাদের জন্য, জিয়ান বা অন্য কারোর জন্য না। তখনই জিন আকাশে ফায়ারওয়ার্কস দেখতে পায়, আর এটাই ছিল সংকেত যে ওদের মিশন সফল হয়েছে। এরপর আমরা জঙ্গলের দৃশ্য দেখতে পাই। সেনজি জিয়ানের সমস্ত সম্পত্তি নিয়ে যাচ্ছে কোনো নিরাপদ স্থানে রাখার জন্য। আর ওর সাথে তো ছিল হুতং আর্মি গ্রুপ। তবে হুট করে অনেক মানুষ সেই গাড়ির উপর হামলা করে দেয়। প্রথমে তো সৈন্যরা কয়েকজনকে মেরেও ফেলে। দেখতে পায় এরা সাধারণ রিফিউজি, যাদের বাড়ি বন্যায় ডুবে যাওয়ায় তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সেনজি যখন দেখতে পায় এরা সাধারণ জনগণ, তখনও সবাইকে হুকুম দেয় থেমে যাওয়ার জন্য, সাধারণ মানুষের গায়ে যেন হাত না দেয়। তখন আর্মিরা বাধ্য হয়ে আর কাউকে আঘাত করে না, আর ওই সাধারণ জনগণ জিয়ানের সমস্ত সম্পত্তি লুটপাট করে নিয়ে যায়। তবে সেনজি ভালো করে বুঝতে পারে এই কাজটা কার, মানে জিন যেটা করেছে এই বিষয়টা আর কি। তবে যেটা হওয়ার ছিল, জিয়ান ওদের উপর প্রচন্ড রেগে যায় এবং ওদের চাবুক দিয়ে পেটাতে থাকে। তার 20 বছর ধরে তিলে তিলে জমানো সম্পত্তি এক রাতের মধ্যে সব লুটপাট হয়ে গিয়েছে। সেনজি জিয়ানকে বলে সমস্ত ভুল তার, কারণ আর্মিদের ফাইট করার জন্য সেই নিষেধ করেছিল। সে চায়নি নিরীহ জনগণ মারা যাক। তবে জিয়ান সেনজির উপরও তো প্রচন্ড রেগেছিল। সে চাবুক ফেলে এবার তলোয়ার হাতে তুলে নেয় এবং হুতং আর্মির যে জেনারেল তাকে মেরে ফেলতে যায়। তবে তখনই সেখানে জিন চলে আসে। জিনকে দেখে জিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে জিন এখানে কেন এসেছে। জিন তখন জানায় আজই তার রিচুয়াল শেষ হলো। আর যেহেতু সে জিয়ানের ভালোর জন্য রিচুয়াল করেছে, তাই ভাবলো রিচুয়াল শেষে জিয়ানের সাথে দেখা করতে আসবে। আর মেয়েদের থেকে জানতে পারে যে জিয়ান এখানে রয়েছে। জিন ইনোসেন্ট ভাবে জিজ্ঞাসা করে কি হয়েছে, জিয়ান সবাইকে কেন মারছে। জিয়ান তখন জানায় জিন তাকে সোনার মূর্তি বানানোর জন্য যেসব টাকা পয়সা দিয়েছে, সবকিছু ওদের জন্য লুটপাট হয়ে গিয়েছে, আর তাই জিয়ান তাদের শাস্তি দিচ্ছে। জিন এটা শুনে অবাক হওয়ার ভান করে। জিয়ান জিনকে বলে এখান থেকে চলে যেতে। সে হুতং আর্মিকে শাস্তি দিতে চায়। তবে জিন জানায় জিয়ান এইভাবে হুতং আর্মিকে শাস্তি দিতে পারে না, কারণ হুতং আর্মি হচ্ছে দেশের আর্মি গ্রুপ, তাই জিনেরও অধিকার রয়েছে ওদের ব্যাপারে কথা বলার। তবে জিয়ান তো আর জিনের কথা শুনবে না। সে হুতং আর্মি জেনারেলকে মেরে ফেলতে যায়। জিন তখন আটকাতে গেলে জিনের হাতে আঘাত লেগে যায়। এতে জিয়ান একটু থতমত খেয়ে যায়। এরই মধ্যে জিয়ানের একজন গার্ড এগিয়ে আসে কিছু চিঠি নিয়ে। সে জানায় দেশবাসী সবাই জিয়ানের অনেক প্রশংসা করছে, কারণ সবাই বলছে যে জিয়ান অনেক টাকা ত্রাণ হিসেবে দান করেছে নিজের পার্সোনাল সম্পত্তি থেকে। এটা শুনেই জিন মুচকি হেসে বলে আপনার মন এত বড়। হাঁটু গেড়ে বসে বলে আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি যে আপনার স্বর্ণের মূর্তি করার সিদ্ধান্ত নিয়েছি, এটা একদম সঠিক সিদ্ধান্ত ছিল। আমি আবারও এটার জন্য অর্থ বরাদ্দ করব। এবার জিয়ান তো আর কিছু বলতে পারে না। ওর আগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে বের হয়ে যায়। তখন হুতং আর্মির সব সৈন্যরা জিনকে ধন্যবাদ জানায় তাদের জীবন বাঁচানোর জন্য। জিন তখন বলে কোনো বিষয় না, তারা রাজ্যের মানুষদের প্রোটেক্ট করেছে, আর এটা তো জিনের কর্তব্য। তবে জিন সেনজির সাথে কোনো কথা বলছিল না। জিন যখন সেখান থেকে বের হয়ে যেতে চায়, ওর মাথা ঘুরে যায় আর ও সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু আমাদের সেনজি তো পাশেই ছিল, ও জিনকে ধরে ফেলে। এরপর ডাক্তার জিনকে পরীক্ষা করে জানায় তেমন সিরিয়াস কিছু না। যেহেতু 3 দিন ধরে জিন না খেয়েছিল, তাই অনেকটা দুর্বল হয়ে গিয়েছে, খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। ডাক্তার সেখান থেকে যাওয়ার পর সেনজি জিনের উদ্দেশ্যে বলে আমি জানি তুমি জেগে আছো। জিন তখন বলে আমি জেগে আছি, তবে আমি চোখ খুলছি না কারণ আমি তোমার মুখ দেখতে চাই না। সেনজি তখন জিনকে ধন্যবাদ জানায় হুতং আর্মির জীবন বাঁচানোর জন্য।
তবে সে জিনকে বলে তুমি খুব বড় রিস্ক নিয়ে ফেলেছিলে। যদি একবার জিয়ান বুঝতে পারতো তাহলে তোমাকে সাথে সাথেই মেরে ফেলতো। জিন এবার উঠে বসে আর বলে, হুতং আর্মি আমাকে অনেক সাহায্য করেছে। ওরা মানবতা দেখিয়ে রিফিউজিদের গায়ে হাত তোলেনি। আমি যদি ওদের বাঁচাতে না যেতাম তাহলে তো আমার সাথে পশুর কোনো পার্থক্য ছিল না। সেনজি এবার জিনকে বলে তুমি অনেক বড় খিলাড়ি হয়ে গিয়েছো। জিন তখন সেনজিকে বলে আমি তো জিতে গেছি তাই না। সেনজি জিনের কাছাকাছি গিয়ে বলে, যেসব রিফিউজিরা ওই সম্পদ লুট করেছে তারা কিন্তু রিফিউজি ক্যাম্পেই থাকে। জিয়ান চাইলেই তাদের সবাইকে মেরে ওই সম্পদ আবারও নিয়ে নিতে পারে। জিন তখন বলে জিয়ান এই রিস্ক কখনোই নেবে না। সে যদি এতগুলো সাধারণ মানুষকে মারে তাহলে পুরো রাজ্য তার বিরুদ্ধে ক্ষেপে যাবে। তার উপর সে যদি নিজের সম্পত্তি বলে এই সকল টাকা পয়সা উদ্ধার করতে যায় তাহলে তো সবার কাছে হিসাব দিতে হবে তার কাছে এত টাকা পয়সা কোথা থেকে আসলো। যেহেতু এগুলো গোপন এবং কালো টাকা ছিল, জিয়ান তো সবার সামনে এই টাকাগুলো নিজের বলে দাবি করতে পারবে না। আর সেটাও করেওনি। জিনকে জানিয়েছিল যে জিনের দেয়া টাকা লুট হয়েছে। তবে জিন যখন এক নাগাড়ে কথাগুলো বলছিল, সেনজি হুট করে জিনকে কিস করে দেয়। পুরো ড্রামাতে প্রথম কিস এটা। জিন তো একদম চুপ হয়ে যায়। সেনজি যখন জিনকে ছেড়ে দেয়, জিন সেনজির কাছাকাছি আসার চেষ্টা করে। ও তো সেনজিকে ভালোবাসতো। ও সেনজিকে বলে তুমি কি আমাকে স্যাটিসফাইড করার জন্য এতটাই মরিয়া হয়ে আছো। এটা শুনেই সেনজি জিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর তারপর বলে তোমার মনে আমার জন্য কোন জায়গা রয়েছে। জিন তখন বলে কেউই না, শুধুমাত্র আমাকে একটু সময়ের জন্য বিনোদন দিতে পারে এমন কেউ। সেনজি জিনের চোখের উপর হাত দিয়ে বলে কিন্তু তোমার চোখ দেখে এমনটা মনে হচ্ছে না, তোমার চোখ অন্য কথাই বলছে। এবার জিন উঠে দাঁড়ায় সেনজিকে বলে অনেক রাত হয়েছে, তুমি এবার আসতে পারো। এবং শেষবারের মতো জিন আবারও সেনজিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার পাশে না থাকার জন্য রিগ্রেট ফিল করছো। সেনজি কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যায়। জিনের বেশ খারাপ লাগে। এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। জিন ছাদের উপরে দাঁড়িয়েছিল। তখন সেনজি জিনের কাছে আসে। আর সেনজিকে দেখে মনে হচ্ছিল ও অনেক কিছু বলতে চায়। জিন জিজ্ঞাসা করে সেনজি এখানে কেন এসেছে। সেনজি তখন জিনকে বলে, আমি একসময় ভেবেছিলাম আমি আমার বাবাকে নিয়ে আত্মহত্যা করব, যাতে করে এই রাজ্য মুক্তি পেয়ে যায়। কিন্তু এরপরে আমার তোমার সাথে দেখা হলো এবং তোমার চোখের দিকে তাকিয়ে আমার মনে হয়েছে তোমার মধ্যে অন্যরকম কিছু রয়েছে। আমি তোমাকে রাজা হিসেবে বেছে নিলাম এবং প্রত্যেক ধাপে ধাপে তোমাকে সাহায্য করেছিলাম যাতে তোমার চলার রাস্তাটা সহজ হয়। কিন্তু শেষ পর্যন্ত আমি নিজের সাথে পেরে উঠিনি। আমি তোমাকে সেই সময় ছেড়ে দিয়েছি যে সময় আমাকে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। হয়তো আমি অন্য কোনো উপায়ও বেছে নিতে পারতাম, কিন্তু আমি সবচেয়ে খারাপ উপায়টাই বেছে নিয়েছি। এটার জন্য আমি দুঃখিত। তুমি আমাকে বারবার জিজ্ঞাসা করেছিলে আমি তোমাকে সাহায্য না করার জন্য রিগ্রেট ফিল করছি কিনা। আজ আমি তোমাকে জানাচ্ছি আমি রিগ্রেট ফিল করেছি তোমার পাশ থেকে সরে আসার জন্য। যে সময় আমাকে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই সময় তোমার পাশে না থাকতে পারার জন্য। তুমি কি আমাকে আর একটা সুযোগ দেবে। জিন তো সেনজির সব কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়েছিল। সেনজি জিনকে বলে 2 দিন পর তোমার জন্মদিন। তুমি যদি আমাকে আর একটা সুযোগ দিতে চাও তাহলে তোমার জন্মদিনের দিন বাগানে চলে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা বলে সেনজি দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর আমাদের 2 দিন পরে জিনের জন্মদিনের দৃশ্য দেখানো হয়। সেনজি জিনের জন্য অপেক্ষা করছিল। জিন সেখানে এসে বলে দুঃখিত দেরি হয়ে গেল। তবে সেনজি তো জিনের দিক থেকে চোখই ফেরাতে পারছিল না, কারণ জিন প্রথমবারের মতো সুন্দর করে মেয়েদের মতো সেজে এসেছে। জিনের আন্টি জিনকে যে পোশাকটা উপহার দিয়েছিল সেই পোশাক পরে সেনজি জিনের জন্য খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। ওরা একসাথে বসে ড্রিঙ্ক করতে। জিন সেনজিকে জিজ্ঞাসা করে, তুমি আগের দিন বলেছিলে তুমি তোমার বাবাকে নিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলে, তুমি এমনটা কেন চিন্তা করেছিলে। সেনজি এবার জিনকে বলে আমি তোমাকে কোনো মিথ্যা বলতে চাই না, তবে আমি যদি তোমাকে সত্যিটা বলি তুমি হয়তো আমাকে অন্যরকম মনে করবে। জিন মুচকি হেসে জানায় যে সে কিছুই মনে করবে না। এবার সেনজি জানায় ওর জীবনে একটাই বন্ধু ছিল যে ছোটবেলায় ওর কাছাকাছি এসেছিল এবং তার সাথে সেনজি তার সব কথা শেয়ার করেছে, মানে সেনজির জীবনের সিক্রেট। তবে একদিন রাতের বেলা জিয়ান ওই ছেলেটিকে নিয়ে সেনজির কাছে আসে আর বলে ওকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম তোমাকে টেস্ট করার জন্য, এটা দেখার জন্য যে তুমি তোমার সিক্রেটটাকে সিক্রেট রাখতে পারো কিনা। আমি তোমাকে বারবার বলেছিলাম কাউকে বিশ্বাস না করতে, কিন্তু তুমি টেস্টে ফেল করে গিয়েছো, তাই তুমি এখন ওকে মেরে ফেলবে। এটা বলে জিয়ান সেনজির হাত দিয়ে ওই ছোট বাচ্চাটিকে মেরে ফেলে, মানে যে সেনজির বেস্ট ফ্রেন্ড ছিল। সে যেহেতু সেনজির সিক্রেট জেনে গিয়েছে তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না।
সেনজি গল্পটা বলতে বলতে কান্না করে ফেলে। জিন তখন সেনজিকে বলে, তাহলে কি তুমি জিয়ানকে অনেক ঘৃণা করো? সেনজি বলে, আমি জিয়ানকে ঘৃণাই করতে চাই, কিন্তু মৃত্যুর সময় আমার বন্ধু মুচকি হেসেছিল। কেন হেসেছিল সেই উত্তরটা আমি আজও পাইনি। জিন তখন জানায়, হয়তো সে চায়নি যে তুমি সারা জীবন অপরাধ বোধে ভোগো, তাই সে মৃত্যুর সময় হেসেছিল। এমনটা বোঝাতে চেয়েছিল যে সে তোমার উপর বিন্দুমাত্র রাগ করেনি। সেনজি তখন বলে, তুমি আর আমার ওই বন্ধুটা আমার জীবনে একই রকম। তারপরে তুমি আমার জীবনে এসেছো এবং সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছো। সেনজি এবার উঠে দাঁড়ায় আর জিনের উদ্দেশ্যে বলে, তুমি আগের দিন আমাকে জিজ্ঞাসা করেছিলে তোমার প্রতি আমার কোনো ফিলিংস আছে কিনা। আজ আমি তোমাকে ওই প্রশ্নের উত্তর দিতে চাই। তোমার প্রতি আমার ফিলিংস আছে, বরং ফিলিংস এর থেকে অনেক বেশি কিছু আছে। আমি সারা জীবন শুধুমাত্র তোমার সাথেই থাকতে চাই, তোমার পাশে। তুমি কি আমাকে আরেকটা সুযোগ দেবে? সেনজি যেহেতু এত সুন্দর করে বলেছে, জিন তো আর সেনজিকে রিফিউজ করতে পারে না। তবে জিন একটু বেশি অ্যাডভান্স ছিল। ও সেনজিকে একটা কিস করে। সেনজি তো নিজের উত্তরটা পেয়ে যায়। ব্যাস শুরু হয়ে যায় দুইজনের রোমান্স। আর এই সাজানো জায়গাটা দেখে মনে হচ্ছিল সেনজি আগে থেকেই জিনের সাথে রোমান্স করার জন্য জায়গাটা সাজিয়ে রেখেছে। যা হোক, এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। সেনজি যখন নিজের প্যালেসে ফিরে আসে, ওর একজন গার্ড এসে জানায় দুঃসংবাদ। সেনজির যে আর্মি গ্রুপ ইলিন আর্মির ক্যাম্পে আগুন ধরে গিয়েছে এবং সমস্ত সৈন্যরা মারা গিয়েছে। সেনজি দ্রুত চলে যায় কোর্টের উদ্দেশ্যে। গিয়ে দেখতে পায় সিক্রেট মিটিং হচ্ছে, যেখানে জিন, জিয়ান, একজন মন্ত্রী এবং একজন জেনারেলি উপস্থিত রয়েছে। সেনজি যখন সেখানে গিয়ে জিনকে গ্রেটিং করে, জিয়ান জানায় ইলিন আর্মির ক্যাম্পে আগুন ধরে গিয়েছে। এই ব্যাপারে সেনজি কি জানে? তবে সেনজি তো রোমান্স করতেই ব্যস্ত ছিল, সেই ব্যাপারে কিছুই জানতো না। জিন সেনজির দিকে অসহায়ভাবে তাকিয়েছিল। ও তো এখন সেনজির জন্য কিছুই করতে পারবে না। মন্ত্রিসভার ওই মন্ত্রী এবং জেনারেল সেনজিকে দোষ দিতে থাকে, বলতে থাকে যেহেতু সেনজির দায়িত্বে ইলিন আর্মি ছিল, নিশ্চয়ই ওই এই কাণ্ড ঘটিয়েছে। না হলে সম্পূর্ণ একটা আর্মি গ্রুপ এভাবে পুরো মারা যেতে পারে না। ওরা তো দেশের সম্পত্তি ছিল। তাই জিন যেন অবশ্যই সেনজিকে এটার জন্য পানিশমেন্ট দেয়। আর পানিশমেন্ট হিসেবে ওরা সেনজির 5 বছরের জেল এবং 80টা বেত্রাঘাত দাবি করে। সেনজি জিনকে জানায় জিন যে শাস্তি দেবে সে মাথা পেতে নেবে। তবে জিয়ানের এই বিষয়টা পছন্দ হচ্ছিল না। বিশেষ করে জেনারেল বারবার সেনজির দিকে আঙুল তুলছিল। সেনজির দায়িত্বে এত বড় আর্মি গ্রুপ দেওয়া উচিত হয়নি এসব। আফটার অল সেনজি তো ইউনুসের ছেলে, তার যোগ্যতাই বা কি? এসব কথা শুনে জিয়ান তো তেলে বেগুনে জ্বলে ওঠে আর চিৎকার করে হুতং আর্মিকে ভিতরে ডাকে এবং এই জেনারেলকে ধরে নিয়ে গিয়ে 50 ঘা বেত্রাঘাত দিতে বলে। তবে জিন রেগে সবাইকে থামায় আর তারপর ও ইলিন আর্মিকে ডাক দেয়। দেখা যায় ইলিন আর্মির সৈন্যরা তো পুরো মারা যায়নি, তারা জিনের কথা এখানে চলে এসেছে। জিয়ান অবাক হয়ে বলে, ইলিন আর্মি তো টাইগার টালি ছাড়া কারো কথাই শোনে না। তাহলে টাইগার টালিটা কোথায়? এতদিন তো সেটা সেনজির কাছে ছিল। দেখা যায় এবার সেটা জিনের কাছে রয়েছে। ইলিন আর্মি এগিয়ে এসে বাকি অর্ধেক টাইগার টালি জিনের হাতে দিয়ে দেয়। মানে এবার ইলিন আর্মির পুরো দায়িত্ব জিনের কাছে চলে আসে। তবে ক্যাম্পে তো আগুন ধরেছেই, আর অনেক কিছু নষ্ট হয়েছে এবং সেনজি যেহেতু নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেনি, তাই সেনজিকে 30টা বেত্রাঘাত করা হয় এবং 3 বছর ও বিনা বেতনে চাকরি করবে। আর বাকি হুতং আর্মি যাদেরকে জিয়ান ডেকেছিল, তাদেরকে 20টা করে চাবুক মারতে বলা হয় কোর্টের মধ্যে তলোয়ার নিয়ে প্রবেশ করার জন্য। তবে একটু পরেই দেখা যায় এই সবকিছু জিন আর সেনজির প্ল্যান ছিল। সেনজি গত রাতেই জিনের জন্মদিনের উপহার হিসেবে টাইগার টালি ওকে দিয়ে দিয়েছিল এবং দুজনে প্ল্যান করেছিল যাতে জিয়ান এই বিষয়টা নিয়ে সেনজিকে কোনো দোষারোপ না করতে পারে। সেনজি কিছু আঘাত সহ্য করে হলেও জিনের হাতে কিছুটা ক্ষমতা দিয়ে দিল, যাতে জিনকে আর জিয়ানের ভয়ে ভয়ে না থাকতে হয়। জিন সেনজিকে জিজ্ঞাসা করে, তোমার কি অনেক ব্যথা লেগেছে? দেখি জামা খুলে আমাকে দেখাও কতগুলো দাগ হয়েছে। তবে সেনজি জামা খুলতে লজ্জা পাচ্ছিল। জিন তখন বলে, কি ব্যাপার, তুমি এখন জামা খুলতে লজ্জা পাচ্ছ? কাল রাতে তো খুব দ্রুতই খুলে ফেলেছিলে। এটা শুনে বেচারা সেনজি আরো বেশি লজ্জা পেয়ে যায় আর অন্যদিকে ঘুরে যায়। জিন পেছন থেকে সেনজিকে জড়িয়ে ধরে। জিন সেনজিকে জানায় সে এবার সেনজিকে ক্ষমা করে দিয়েছে, তবে এইটুকু শাস্তি সেনজির প্রাপ্য ছিল, প্রথমে তাকে সাহায্য না করার জন্য। সেনজি তখন মুচকি হেসে জানায় সে জিনের প্রতি কৃতজ্ঞ, জিন তাকে ক্ষমা করে দিয়েছে এই জন্য। এরপর আমাদের আগের রানীর মৃত্যুর সময়টা দেখানো হয়, যেটা দুঃস্বপ্ন হিসেবে দেখছিল জিয়ান এবং ফেংনিং ফেংনিং বলে ডাকছিল। এখানে আমরা জানতে পারি আগের রানীর নামই ছিল ফেংনিং, যাকে জিয়ান ভালোবাসতো।
জিয়ানকে ঘুমের ঘরে কথা বলতে শুনে জিনের আন্টি জেগে ওঠে। আর ফেংনিং নাম শুনে ওর কেমন যেন চেনা চেনা মনে হয়। ও তখন জিয়ানের বালিশের নিচে হাত দিয়ে সেই রুমালটাও খুঁজে পায়, যে রুমালে ফেংনিং এর নাম লেখা ছিল। তখন জিনের আন্টি অবাক হয়ে চিন্তা করে, ফেংনিং তো আগের রানীর নাম, তার সাথে জিয়ানের কি সম্পর্ক? আর জিনের আন্টি তো জানতোই ফেংনিং ছিল জিনের মা, এবং সে ফিফথ প্রিন্সের সাথে জিনকে চেঞ্জ করে দিয়েছিল। এবার জিনের আন্টি বুঝতে পেরে যায় সেনজি হয়তো আসল ফিফথ প্রিন্স, যাকে জিয়ান এতদিন মানুষ করেছে ফেংনিং এর সন্তান হিসেবে। এরপর আবার আমাদের জিন এবং সেনজিকে দেখানো হয় দুজনে বসে তো খুনসুটিতে মেতেছিল। ওরা মেমোরিয়াল দেখছিল যেখানে বিভিন্ন অভিযোগ জমা হয়েছে। সেখানে কেউ একজন সেনজির বিরুদ্ধে অভিযোগ করেছে সেনজির প্যালেসে খুব সুন্দর সুন্দর মেইড এবং অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায়। এটা পড়ে জিন সেনজির দিকে তাকায়, জিজ্ঞাসা করে এগুলো কি সত্যি? সেনজি তখন মুচকি হেসে বলে, আমাকে ফাঁসানো হচ্ছে। আমার প্যালেসে কোনো সুন্দরী মেইড নেই, আর কোনো অদ্ভুত শব্দ শোনা যায় না। এরই মধ্যে সেখানে ঝেন আসে। ঝেন অনেকদিন পরে শহরে ফিরে এসেছে, তবে সে জিনকে কোথাও নিতে এসেছে। আজই ছিল অ্যাটমান ফেস্টিভ্যাল এবং মার্কেট অনেক জমজমাট। জিন কি সেখানে ঘুরতে যাবে কিনা? জিন তখন জানায় যেহেতু অ্যাটমান ফেস্টিভ্যাল, তার তো যেতে কোনো সমস্যা নেই, সে যেতে রাজি আছে। এটা শুনে ঝেন তো অনেকটা খুশি হয়, তবে সেন অদ্ভুতভাবে ঝেনের দিকে তাকিয়ে থাকে। ওর কিছু একটা নিয়ে সন্দেহ হয়। এরপরে দেখা যায় জিন অ্যাটমান ফেস্টিভ্যালের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে। হুট করেই ওর গাড়ির সামনে একজন স্কলার চলে আসে। সে জানায় সে জিনের কাছে বিচার দিতে চায়। এই শহরে অনেক অনিয়ম হচ্ছে সেই বিষয়ে। জিন তখন বের হয়ে আসে এই স্কলার কি বলছে এটা শোনার জন্য। ওই স্কলার মাটিতে মাথা ঠুকে ঠুকে বলতে থাকে সে একজন স্কলার, ইম্পেরিয়াল এক্সাম দেওয়ার জন্য শহরে এসেছিল, তবে এক্সামের প্রশ্নপত্র ফাঁস হয়। উপর পদে যারা রয়েছে, সে একজন কাউন্সিলরের কথা বলে, যে প্রশ্নপত্র ফাঁস করে দেয়, মানে টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করে, এবং তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে সেই সকল ক্যান্ডিডেটকে পাশ করায়, যে কারণে গরিব স্কলাররা দিন দিন ঠকে যাচ্ছে। সে আরো জানায় কিন নামে একজন বন্ধুকে নিয়ে সেই বিষয়টার প্রতিবাদ করছিল, তবে কিনকে হত্যা করা হয়েছে। জিন তখন জেনের দিকে তাকিয়ে বলে, তুমি যখন আমাকে বাইরে আসতে বললে তখনই আমি বুঝতে পেরেছিলাম তুমি আমাকে কোনো কাজের উদ্দেশ্যে বের করছো। তাহলে এটাই ছিল তোমার উদ্দেশ্য। জেন তখন দ্রুত জিনের কাছে ক্ষমা চায়, আর সে জানায় সেই স্কলারকে ন্যায় বিচার পাওয়াতে চেয়েছে। আর জিনের কানে এই বিষয়টা পৌঁছানো খুব জরুরি ছিল। জিন তখন জেনকে দায়িত্ব দেয় এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য। তবে এরই মধ্যে ওই গরিব স্কলার যে এতক্ষণ বিচার দিচ্ছিল সে অজ্ঞান হয়ে যায়। জিন তখন ওকে নিয়ে আসে নিজের প্যালেসে। ওই ছেলেটি যখন জ্ঞান ফেরে ও জানায় ওর নাম ওয়েন জিন। তবে জিন ওর দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পেরে যায় ও কোনো ছেলে না, ও একটা মেয়ে। জিন তখন ওয়েন জিনকে জিজ্ঞাসা করে, তুমি কি হয়েছে আমাকে খুলে বলো, আমি সবকিছু আগে ডিটেলসে শুনতে চাই। জেনও সেখানে দাঁড়ানো ছিল। ওয়েন জিন এবার জানায় ওরা অনেকে দল বেঁধে ইম্পেরিয়াল এক্সাম দিতে শহরে এসেছিল এবং এক্সামও খুব ভালোভাবে দিয়েছে, কিন্তু ওয়েন জিন পাশ করলেও ওর বন্ধু কিন পাশ করেনি, যে কারণে ওর বন্ধুর বেশ মন খারাপ ছিল। ওয়েন জিন আর ওর বন্ধু কিন একসাথে অনেক বেশি ড্রিঙ্ক করে। তবে ড্রিঙ্ক করে ওরা যখন ফিরছিল তখন ওরা কাউন্সিলরের ছেলের কথাবার্তা শুনতে পায়, যেখান থেকে জানতে পারে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, টাকার বিনিময়ে বড় লোকরা প্রশ্নপত্র কিনতে পেরেছে, এবং যারা কাউন্সিলরের আত্মীয় স্বজন তারা অটোমেটিক্যালি পাশ করে যায়, তাদেরকে এটার জন্য বেশি পরিশ্রম করতে হয় না, যে কারণে স্বাভাবিকভাবে গরিব স্কলাররা ঠকে যাচ্ছে। তাই ওয়েন জিন আর কিন মিলে একটা গ্রুপ তৈরি করে এবং ওরা বেশ কিছু স্কলাররা মিলে যায় কাউন্সিলরের কাছে। এই বিষয়টা নিয়ে অভিযোগ করে যে সে প্রশ্নপত্র ফাঁস করছে, কিন্তু কাউন্সিলর ওই স্কলারের গ্রুপকে তার গার্ডদের মাধ্যমে শহর থেকে বের করে দেয় এবং রাস্তায় যাওয়ার পথে তাদের অনেক বেশি টর্চার করা হয়। জানানো হয় ওরা যদি আর শহরে কখনো ফিরে আসে তাহলে ওদেরকে আর বাঁচিয়ে রাখা হবে না। ওরা সব স্কলাররা একটা জায়গায় বসে মিটিং করছিল। সবাই তো চিল্লাচিল্লি করছিল যে কি দরকার ছিল এমনটা করার। এবার হয়নি, আগামীবার হতো, কিন্তু এবার তো ওদের নামে রেড সিল পড়ে গেল। ওরা আর কখনো ইম্পেরিয়াল এক্সাম দিতে পারবে না, ওদের ক্যারিয়ার শেষ হয়ে গেল। ওয়েনজিন তখন জানায় সে আবারও শহরে ফিরে যাবে এবং এই বিষয় নিয়ে রাজার কাছে অভিযোগ জানাবে। সে চুপ করে থাকবে না। তবে কোনো স্কলারই ওয়েনজিনের সাথে শহরে ফিরে আসতে রাজি ছিল না। সবাই যার যার যান নিয়ে বাড়ি ফিরে যেতে চায়। শুধুমাত্র ওয়েনজিনের বন্ধু কিন ওর সাথে শহরে ফিরে আসতে রাজি হয়। তবে ওরা তো চাইলেই শহরে ফিরে আসতে পারবে না, ওদেরকে অন্য কোনো উপায়ে ছদ্মবেশে শহরে আসতে হবে।
শহরের গেটে গার্ডরা পাহারা দিচ্ছিল। কিন তখন একজন কৃষক সেজে গার্ডদের কিছু ঘুষ দিয়ে শহরের ভিতরে ঢুকতে সক্ষম হয়। তবে যখন ওয়েনজিনের ঢোকার পালা, তখন সেখানে একজন অন্য গার্ড চলে আসে, যে কাউন্সিলরের লোক ছিল এবং স্কলাররা যাতে ফিরে আসতে না পারে সেজন্য টহলদারি করছিল। আর তারা ওয়েনজিনকে চিনতে পেরে যায়। ব্যাস ওয়েনজিনের গলায় তলোয়ার ধরে ফেলে। কিন্তু কিন ওয়েনজিনকে বাঁচানোর জন্য নিজের জামা খুলে দেখায় ওর গায়ে অনেক বিস্ফোরক রয়েছে। ও চিৎকার করে বলতে থাকে ইম্পেরিয়াল এক্সামে চুরি হয়, প্রশ্নপত্র বিক্রি হয়। তখন ওই গার্ডগুলো ডিরেক্ট কিনের বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়। সেখানে একটা হইচই শুরু হয়ে যায় এবং সেই হইচইয়ের মধ্যে ওয়েনজিন দৌড়ে শহরে ঢুকে যায়। ওয়েনজিন শহরে ঢুকছে দেখে আহত অবস্থাতেও কিন মুচকি হাসে। মানে কত ভালো বন্ধু ছিল দেখুন। মৃত্যুর সময়ও ও ওয়েনজিনকে সাহায্য করতে চেয়েছিল। ওয়েনজিন কান্না করতে করতে ঝেনের কাছে আসে। যেহেতু ঝেনও একজন গরিব স্কলার, তবে এখন ভালো পজিশনে আছে। আর সে ঝেনকে সবকিছু খুলে বলে এবং অবশ্যই ঝেন তাকে সাহায্য করতে রাজি হয়েছে। সিন চলে আসে প্রেজেন্টে। জিন ওয়েনজিনকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, যেহেতু আমি এবার সবকিছু জানতে পেরেছি এবং এই বিষয়টা ইনভেস্টিগেশন করছি, অবশ্যই তুমি সঠিক বিচার পাবে। জিন ঝেনকে বলে সেখান থেকে চলে যেতে। আর ঝেন যাওয়ার পর ওয়েনজিনকে বলে, আমি কিন্তু বুঝতে পেরেছি তুমি একটা মেয়ে। ওয়েনজিন তো ভয় পেয়ে যায়। ও দ্রুত জিনের সামনে হাঁটু গেড়ে বসে মাফ চাইতে থাকে। জিন তখন বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি আমাকে এটা বলো যে তুমি মেয়ে হয়ে ছেলে সাথে কেন পরীক্ষা দিচ্ছ? ওয়েনজিন তখন জানায় ইম্পেরিয়াল এক্সামে মেয়েদের বসার কোনো নিয়ম নেই। ওয়েনজিন এক গরিব পরিবারের সন্তান। ওর নাম ওয়েনজি। আর ওর বড় ভাইয়ের নাম হচ্ছে ওয়েনজিন। কিন্তু ওর বড় ভাই খুব অল্প বয়সে মারা গিয়েছে। ওর বাবা নিজের পরিবারকে সাপোর্ট করার জন্য একজন ধনী ব্যবসায়ীর সাথে ওর বিয়ে ঠিক করেছে, ব্যবসায়ীর কনকুবাইন হিসেবে। কিন্তু ওয়েনজিন এমন জীবন চায় না। ও চায় সম্মানের সাথে বাঁচতে এবং ওর অন্য স্বপ্ন রয়েছে। এই কারণে ছোটবেলা থেকেই ও ওর ভাইয়ের সাথে পড়াশোনা শিখেছে। এদিকে আমরা কাউন্সিলরকে দেখতে পাই যে জিয়ানের প্যালেসে ছিল। জিয়ান রেগে কাউন্সিলরকে বলছিল এত বছর ধরে তারা প্রশ্ন নিয়ে হেরফের করছে, এত বছরে কেউ জানতে পারলো না। হুট করে এমন কি হলো যে সবাই এই বিষয়টা জেনে গেল? ওই সকল স্কলারদের কেন বাঁচিয়ে রাখা হলো? ওদেরকে সাথে সাথে মেরে ফেলা উচিত ছিল। কাউন্সিলর তখন বলে সে বুঝতে পারেনি যে ওই সকল স্কলাররা আবার ফিরে আসবে। সে তো ভেবেছিল শহর থেকে বের করে দিলে আর মৃত্যু ভয় দেখালে ওরা আর কখনোই ফিরে আসবে না। তখনই বাইরে থেকে একজন গার্ড জানায় কাউন্সিলরের বাড়িতে ঝেন গিয়েছে কাউন্সিলরকে গ্রেফতার করতে। জিয়ান তখন কাউন্সিলরকে বলে নিরিবিলি গিয়ে ধরা দিতে। বাকিটা জিয়ান দেখে নিচ্ছে। কাউন্সিলরও জিয়ানের কথায় ধরা দিয়ে দেয়। ঝেন জেলে এসে কাউন্সিলরকে জিজ্ঞাসা করছিল সে তার অপরাধ স্বীকার করবে কিনা। কাউন্সিলর তখন হাসতে হাসতে বলে সে তো কোনো অপরাধ করেনি। সে যে প্রশ্নপত্র ফাঁস করেছে এটার কোনো প্রমাণ নেই। ওই সকল স্কলাররা পাশ করতে না পেরে তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। ঝেন তখন বলে তাহলে কিনকে কেন হত্যা করা হলো? কাউন্সিলর বলে সবাই সাক্ষী আছে কিন ওর গায়ে এক্সপ্লোসিভ নিয়ে ঘুরছিল, তাই সাধারণ মানুষের জীবন বাঁচাতে গার্ডরা ওকে মারতে বাধ্য হয়েছে। ঝেন এটা শুনে মুচকি হাসে আর তারপর ভিতরে ঢুকে কাউন্সিলরকে ইচ্ছা মতো চাবুক দিয়ে পেটাতে থাকে। ঝেন কাউন্সিলরকে প্রচুর পরিমাণে টর্চার করে আর অবশেষে কাউন্সিলর সবকিছু স্বীকার করতে বাধ্য হয়। ঝেন যখন কাউন্সিলরের স্বীকারোক্তি নিয়ে জেল থেকে বের হচ্ছিল, তখনই ঝেনের কাছে সেনজি আসে। আরো ডিরেক্ট ঝেনকে বলে ওই স্বীকারোক্তিটা আমার কাছে দিয়ে দাও, আমি সেটা রাজার কাছে পৌঁছে দিব। তবে ঝেন তো আর সেনজিকে বিশ্বাস করতে পারে না। ও রেগে বলে এই স্বীকারোক্তিতে জিয়ানের বিরুদ্ধে প্রমাণ রয়েছে যে তোমার পালিত বাবা। রাজা তোমাকে বিশ্বাস করলেও আমি তোমাকে বিশ্বাস করি না। সেনজি ঝেনকে বলে তুমি এই স্বীকারোক্তি নিয়ে এখান থেকে বের হতে পারবে না, ভালো হয় তুমি এটা আমার হাতে দিয়ে দাও। তবে ঝেন তো দিবে না। সে সেনজিকে বলে তুমি আমার মাস্টারকে মেরে ফেলেছ। আমি তোমার বাবা জিয়ানকে প্রচন্ড ঘৃণা করি আর তার থেকেও বেশি তোমাকে ঘৃণা করি। আমি চাই তোমরা বাপ বেটা একদম ছায়ের সাথে মিশে যাও, আর তাতেই আমার মাস্টারের আত্মা শান্তি পাবে। সেনজি তখন বলে তোমার মাস্টার মারা যায়নি, সে এখনো জীবিত রয়েছে। আমি তাকে একটা জায়গায় গোপনে লুকিয়ে রেখেছি। তবে ঝেন তো এত সহজে বিশ্বাস করতে চায় না। সেনজি প্রমাণ দেয় ওর মাস্টারের একটা লকেট দিয়ে এবং 2 লাইন কবিতা শোনায়, যেটা ঝেনের মাস্টার ঝেনের উদ্দেশ্যে বলতে বলেছে। আর কবিতা শুনে এবং লকেট দেখার পর ঝেন বিশ্বাস করে যে তার মাস্টার বেঁচে আছে। আর এতে ঝেনের একটু ভালো লাগে। অবশেষে ঝেন সেনজিকে ভরসা করতে পারে। তারপরেও সে সেনজিকে জিজ্ঞাসা করে তুমি আসলে তোমার বাবার প্রতি লয়াল নাকি রাজার প্রতি? সেনজি তখন বলে অবশ্যই রাজার প্রতি। ঝেন তখন সেই স্বীকারোক্তিটা সেনজির কাছে দিয়ে দেয়।
সেনজি ঝেনকে বলে, আমি গার্ডদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছি, তুমি অন্য দিক থেকে বের হওয়ার চেষ্টা করো। তবে ঝেন যখন কিছুটা দূর আগায়, ওকে পেছন থেকে জিয়ান ছুরি মেরে দেয়। ঝেন সেখানেই পড়ে যায়। সেনজি দৌড়ে এসে ঝেনকে ধরে। মৃত্যুর আগে ঝেন সেনজিকে বলে, তুমি এতক্ষণ আমাকে যা যা বলেছো, কোনো কিছু কি মিথ্যা বলেছো? সেনজি তখন বলে, একদমই না, আমি সবকিছু সত্যি বলেছি। ঝেন তখন মুচকি হাসে, আর সেখানেই ঝেনের মৃত্যু হয়ে যায়। সেনজি ঝেনের চোখ বন্ধ করে দিয়ে বলে, তোমার মাস্টার তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করবে। আর তারপর ও উঠে দাঁড়ায় এবং প্রচন্ড রাগে জিয়ানের দিকে তাকায়। জিয়ান সেনজিকে বলে, তুমি কবে থেকে আমাকে ধোঁকা দেওয়া শুরু করেছো? সেনজি তখন বলে, ধোঁকা? তুমি তো কাউকে বিশ্বাসই করো না, আর এই কারণেই তোমার আশেপাশে তোমার কোনো আপনজন নেই। তুমি আর আমি কখনো এক সাইডে ছিলামই না। এবার যেহেতু আমার হাতে রক্ত লেগেই গিয়েছে, তাহলে চলো দুজনের সমাধি একসাথেই হোক। এটা বলেই সেনজি জিয়ানের উপর আক্রমণ করে দেয়। তবে জিয়ান তার সাথে অনেকগুলো সৈন্য নিয়ে এসেছিল, এবং যখন বাপ বেটার মারামারি হয়, অবশ্যই সেনজি জিয়ানের সাথে পেরে ওঠে না। এমনিতেও তো জিয়ান সেনজির থেকে অনেক বেশি ক্যাপাবল ছিল। জিয়ান সেনজিকে বলে, তুমি হেরে গিয়েছো। সেনজি তখন মুচকি হেসে বলে, হ্যাঁ আমি হেরে গিয়েছি, তবে তুমিও জিতে যাওনি। তখনই দেখা যায় জিন অনেক সৈন্য নিয়ে সেখানে চলে আসে, যারা ছিল হুতং আর্মির সৈন্যরা, আর তারা জিয়ানকে ঘিরে ফেলে। জিয়ান এবার বুঝতে পারে ও আটকে গিয়েছে, আর সেনজি ইচ্ছে করেই এতক্ষণ মারামারি করে ওকে এখানে আটকে রেখেছিল, যাতে জিন এসে জিয়ানকে ধরতে পারে। জিয়ান সেনজিকে বলে, তোমাকে লালন পালন করে বড় করে আমি অনেক বড় ভুল করেছি। তুমি জিনকে রাজা হিসেবে চয়েস করেছো, যাতে ওকে ম্যানিপুলেট করে তুমি আমার কাছ থেকে সমস্ত ক্ষমতা নিতে পারো। সেনজি তখন হেঁটে জিনের সাইডে যায়, আর তারপর বলে, জিন কখনো পাপেট রাজা ছিলই না। আমার চোখে ও সবসময় একজন জ্ঞানী এবং লয়াল রাজা ছিল, আর আমি নিজের ইচ্ছায় ওকে ফলো করছি। জিন এবার জিয়ানকে বলে ওকে টাইগার টেলি দিয়ে দেওয়ার জন্য। এটা ছিল হুতং আর্মির টাইগার টেলি। হুতং আর্মির জেনারেল সহ কিছু সৈন্যরাই জিনের সাথে এসেছিল। পুরো সৈন্যবাহিনী নিয়ন্ত্রণ করতে টাইগার টেলি প্রয়োজন হবে। জিয়ান তখন বলে, এখন তো আমি ধরা পড়ে গিয়েছি, আপনি কি আমাকে এখান থেকে জীবিত বের হতে দেবেন? তাহলে আমি টাইগার টেলি দিয়ে কি করব? আর তাছাড়া আমার বয়স হয়েছে, এখন আমার সবকিছু থেকে রিটায়ার করে নিজের বাড়িতে চলে যাওয়া উচিত। হুতং আর্মি জেনারেল জিনকে বলে, আপনি কি ওকে এভাবে ছেড়ে দেবেন? জিয়ান তখন বলে, আমাকে ছাড়তে হবে না, আমি টাইগার টেলি দিয়ে দিচ্ছি, এবং আমি আপনার আন্টিকে নিয়ে আমার সমাধির জন্য প্রস্তুত হচ্ছি। এবার আন্টির কথা শুনে জিন তো নার্ভাস হয়ে যায়, ওটাই তো জিনের উইক পয়েন্ট। জিয়ান জিনকে টাইগার টেলি দিয়ে দেয়, তবে জিন আর কোনো কথা বলতে পারে না। জিয়ান হাসতে হাসতে সেখান থেকে বের হয়ে যায়, কারণ জিয়ানের কিছু হয়ে গেলে জিনের আন্টিকেও তো আর জিন ফিরে পাবে না। জিয়ান সেখান থেকে বের হওয়ার পর জিন আসে ঝেনের কাছে। ওর তো খুবই খারাপ লাগে। ও ঝেনের গায়ে হাত দিয়ে বলে, আমি তোমাকে নিয়ে অনেক গর্ব করি, তোমার এই ত্যাগ আমার দেশ সবসময় মনে রাখবে। আমি প্রার্থনা করি তুমি যেন আকাশের উজ্জ্বল নক্ষত্র হও। তবে তখনই সেনজি অজ্ঞান হয়ে পড়ে যায়। জিন তখন সেনজিকে প্যালেসে নিয়ে আসে, তবে ডাক্তার জানায় সেনজি তেমন কিছুই হয়নি, মারামারির কারণে ওর একটু রক্তক্ষরণ হয়েছে, তাইও অজ্ঞান হয়ে গিয়েছিল। তবে জিনের বেশ মন খারাপ ছিল। এরপর আমরা কোর্টের দৃশ্য দেখতে পাই। ঝেন তো এই কেসটা সলভ করেই গিয়েছে। কাউন্সিলর স্বীকারোক্তি দিয়ে দিয়েছিল যে এই কাজের সাথে কে কে জড়িত। অন্য একজন মন্ত্রীর নাম উঠে আসে, তবে ওই মন্ত্রী প্রথমে বিষয়টা অস্বীকার করতে থাকে। সে জানায় তাকে ফাঁসানো হচ্ছে। জিন তখন একজন সাক্ষীকেও হাজির করে, সেই মন্ত্রিসভারই একজন মন্ত্রীর ছেলে, যে পুরো বিষয়টা জানতো, কারণ সে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল। আর এবার এই ছেলেটা সবকিছু বলে দেয়। ব্যাস, ওই মন্ত্রী তো ফেঁসে যায়। জিন তখন ওই মন্ত্রীকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়, কাউন্সিলরকেও মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়, এবং এই ছেলেটাকে 30 ঘা বেত্রাঘাত করতে বলা হয়। আর এরপর ও আর কখনোই ইম্পেরিয়াল এক্সামে অংশগ্রহণ করতে পারবে না। বাকি রইল জিয়ান। জিন জিয়ানকে তার পদ থেকে অপসারণ করে এবং তাকে তার প্যালেসেই বন্দি করে রাখতে বলে। জিন তো জিয়ানকে ভারী কোনো শাস্তি দিতে পারবে না, কারণ জিনের আন্টি এখনো জিয়ানের কবজাতেই ছিল। এরপর মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরা ওয়েনজিনের অনেক প্রশংসা করে, কারণ ওয়েনজিনের সাহসিকতার জন্যই এত বড় বিষয়টা সামনে এসেছে, যে বিষয়টা জিয়ান অনেক বছর ধরে চালিয়ে যাচ্ছিল। জিয়ানই তো ছিল এই প্রশ্ন ফাঁসের মূল হোতা, আর এভাবেই সে বহুত টাকাও কামিয়েছে। সবাই ওয়েনজিনের প্রশংসা করে এবং ওকে মন্ত্রিসভাতে পদ দেওয়ার জন্য আবেদন জানায়। জিন তখন ওয়েনজিনকে কাউন্সিলর পদে নিযুক্ত করে, যেহেতু কাউন্সিলরের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ওয়েনজিন তখন জিনকে বলে ওর কিছু বলার আছে। এটা বলেই ওয়েনজিন নিজের চুল খুলে ফেলে। সবাই তো ওয়েনজিনকে দেখে অবাক হয়ে যায় যে ওয়েনজিন একটা মেয়ে।
ব্যাস মন্ত্রীদের চেহারাই পাল্টে যায়। যারা এতক্ষণ ওয়েন জিনের প্রশংসা করছিল তারাই বলতে থাকে ওয়েন জিন রাজাকে ঠকিয়েছে। একটা মেয়ে হয়ে ইম্পেরিয়াল এক্সাম দেয়া এটা তো নীতিবিরুদ্ধ। জিন তখন জিজ্ঞাসা করে কোন নীতিতে লেখা আছে যে মেয়ে হয়ে ইম্পেরিয়াল এক্সাম দিতে পারবে না। তখন মন্ত্রীরা বলতে পারে না যে কোন নীতিতে লেখা আছে, তবে যুগ যুগ ধরে চলে আসছে কোনো মেয়ে রাজ্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। মানে সরকারি কোনো কাজে মেয়েদের ভূমিকা থাকে না। মেয়েরা ভদ্র হবে, সুন্দরী হবে, ঘরের মধ্যে থাকবে, তাদের কাজ সংসার সামলানো। তারা কেন রাজ্য পরিচালনার মতো বড় কাজে হাত লাগাবে? জিন তখন বলে এই তো একটু আগেই আপনারা সবাই ওয়েনজিনের এত প্রশংসা করছিলেন, আর শুধুমাত্র ও মেয়ে বলে সমস্ত প্রশংসা চেঞ্জ হয়ে গেল। একটু আগেই ওর বুদ্ধি এবং সাহসের জন্য আপনারা তারিফ করছিলেন। আপনাদের কি একটুও লজ্জা লাগছে না? শুধুমাত্র ছেলে থেকে মেয়ে হওয়ার জন্য ওর বুদ্ধি আর সাহসিকতা সব কি উধাও হয়ে গিয়েছে? এবার তো মন্ত্রীরা একটু লজ্জায় পড়ে যায়। জিন এবার বলে যে আজকে থেকে আমি নতুন নিয়ম চালু করছি। আমিও দেখতে চাই কে আমার নিয়মের বিরুদ্ধে কথা বলে। আজকে থেকে ছেলে মেয়ে সবাই ইম্পেরিয়াল এক্সামে অংশগ্রহণ করতে পারবে এবং যার যার মেধা অনুযায়ী যাচাই হবে। যে মেধাবী, যে বুদ্ধিমান বা বুদ্ধিমতী, সেই পদ পাবে। মন্ত্রীরা কিছু বলতে চাইলেও জিনের রাগের সামনে আর সাহস পায় না। এরপরেই দেখা যায় প্যালেসের ভিতরে গিয়ে ওয়েন জিন জিনকে ধন্যবাদ জানায় ওকে সাহায্য করার জন্য। জিন তখন বলে কে বলেছে আমি তোমাকে সাহায্য করেছি? আমি তো নিজেকে সাহায্য করেছি। এবার জিন ওয়েন জিনের কাছে প্রকাশ করে যে ও নিজেও একটা মেয়ে। তবে ওয়েন জিন জিনকে বলে ছেলে হোক বা মেয়ে হোক, আমার কাছে এগুলোর কোনো গুরুত্বই বহন করে না। আমার চোখে আপনি একজন জ্ঞানী রাজা, যে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। মহিলাদের জীবনই আপনি বদলে দিয়েছেন। যেমন আগে কিন্তু জিন আরো একটা নিয়ম প্রচলন করেছিল, মহিলারা তাদের নিজেদের নামে জায়গা জমি করতে পারবে। জিন ওয়েন জিনকে জানায় ওয়েন জিন তো কাউন্সিলর পদে থাকছেই, সাথে সে জিনের পার্সোনাল রাষ্ট্রদূত হবে। রাষ্ট্রের যত উন্নয়নমূলক কাজ, গুরুত্বপূর্ণ তথ্য এবং গোপন তথ্য সরবরাহ সবকিছু ওয়েন জিন করবে। ওয়েন জিন তো এত বড় দায়িত্ব পেয়ে অনেক খুশি হয়ে যায়। জিন জানায় আমি একটা মেয়ে আর তুমিও একটা মেয়ে। এই মুহূর্তে আমি তোমাকে সবচেয়ে বেশি ভরসা করতে পারি, আর তাই চাই তুমি সবসময় আমার পাশে পাশে থাকো। ওয়েন জিন তো অনেক খুশি হয় জিনের এমন ভালোবাসা পেয়ে। এরপরে জিন চলে যায় সেনজির কাছে। সেনজির জ্ঞান ফিরেছে। জিনের বেশ মন খারাপ দেখে সেনজি জিজ্ঞাসা করে তোমার এত মন খারাপ কেন? জিন তখন জানায় ও জিয়ানের প্যালেসে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও ওর আন্টিকে খুঁজে পায়নি। ওর আন্টির ঘরে ও একটা দাবার বোর্ড দেখেছিল, যেখানে একটা খেলা অলরেডি সাজানো ছিল। আর ওই খেলাটার মানে হচ্ছে ওর আন্টি জিনকে বলে গিয়েছে যেন ওর আন্টিকে খোঁজাখুঁজি না করে। জিন এটা বলে কান্না করে ফেলে যে আন্টিকে তাহলে জিয়ানকে ভালোবেসে ফেলেছে। সে জিয়ানের সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমাকে বুঝিয়ে গিয়েছে আমি যেন তাকে আর খোঁজাখুঁজি না করি। সেনজি তখন জিনকে বলে আমি জিয়ানকে যতটুকু চিনি ওইভাবে চুপ করে কখনোই বসে থাকবে না, ও অবশ্যই বিদ্রোহ করবে। জিন অবাক হয়ে বলে ওর কাছে তো কোনো সৈন্যই নেই, ও কিভাবে বিদ্রোহ করবে? সেনজি জানায় অবশ্যই জিয়ানের কাছে সিক্রেট কোনো সৈন্য আছে। জিন বলে হুতং আর্মি তো এখন আমার নিয়ন্ত্রণে, সেখানে প্রায় 3000 সৈন্য রয়েছে। জিয়ানের কাছে গোপনে যত সৈন্যই থাকুক, 3000 সৈন্যের সাথে কি ওরা যুদ্ধ করে পারবে? আর ওরা যদি আক্রমণ করার জন্য আসেও, তাহলে ওরা কোন রাস্তা দিয়ে শহরে প্রবেশ করবে? শহরের ভিতরে তো এত বেশি সৈন্য নেই। সেনজি তখন বলে তুমি ভুল ভাবছো। জিয়ান যে পরিমাণ ধূর্ত, ও হয়তো শহরের মধ্যেই ও সৈন্য লুকিয়ে রেখেছে, বা হয়তো এই প্যালেসের মধ্যেই। দেখা যায় সত্যি সত্যি জিয়ানের সিক্রেট সৈন্যবাহিনী ছিল এবং জিয়ান প্ল্যান করছিল আক্রমণের। সেনজি আর জিন বসে বসে দাবার গুটি সাজাচ্ছিল এবং চিন্তা করছিল জিয়ান যদি আক্রমণ করেই তাহলে কিভাবে করবে, কবেই বা করবে। সেনজি চিন্তা করে খুব দ্রুতই আক্রমণ করবে। অন্যদিকে জিয়ান জিনের আন্টির সাথে বসে দাবা খেলছে এবং ইনডিরেক্টলি প্ল্যান করছিল রাজ্য আক্রমণ করার। তবে জিনের আন্টি খেলতে খেলতেই বলে দেয় যে জিয়ান কি প্ল্যান করছে। জিয়ান তখন মুচকি হেসে বলে তোমার মতো বুদ্ধিমতী একজন তাকে মানুষ করেছে, বলাই বাহুল্য যে সে এমন বুদ্ধিমান হবে। জিনের আন্টি হেসে বলে আপনি যখনই আমাকে প্যালেস থেকে এই গোপন কারাগারে শিফট করলেন তখনই আমি বুঝেছিলাম বড় কিছু হয়েছে, না হলে আপনি কখনোই আমাকে এখানে নিয়ে আসতেন না। আর তাছাড়া আপনার বুদ্ধি আমার থেকে অনেক বেশি, আমাকে বুদ্ধিমতী বলে ছোট করবেন না। চলুন গেমটা শেষ করা যাক। তবে রাতের বেলায় দেখা যায় সত্যি সত্যি জিয়ানের সৈন্যরা প্যালেসের ভিতরেই ছিল, আর তারা প্যালেসের গেটের সামনে থাকা দুজন গার্ডকে মেরে প্যালেসের ভিতরে প্রবেশ করছে। জিয়ানের সৈন্যরা আস্তে আস্তে প্যালেসের ভিতর প্রবেশ করতে থাকে। তবে জিন এই বিষয়টার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। হুতং আর্মির কিছু সৈন্যরা জিয়ানের সৈন্যদের উপর তীর ছুঁড়তে থাকে।
তবে প্যালেসে জিয়ানের আরো লোক ছিল, যারা পেছন থেকে হুতং আর্মির ওই সৈন্যদের আক্রমণ করে। ফলস্বরূপ জিয়ানের সৈন্যরা প্যালেসের ভিতরে ঢুকতে সক্ষম হয়। আর ওদের একমাত্র টার্গেট ছিল জিন। জিনকে যদি মেরে ফেলতে পারে তাহলে তো সবকিছু খতম, কোনো যুদ্ধই করতে হবে না। জিয়ানের সৈন্যরা জিনের ঘরে আসে, কিন্তু দেখতে পায় সেখানে তো জিন ছিলই না। বাইরে ইলিন আর্মি চলে আসে আর জিয়ানের সৈন্যরা ধরা পড়ে যায়। জিন আগে থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছিল। সে প্যালেস থেকে কিছুটা দূরে তাঁবু খাটিয়ে বসেছিল। সে অপেক্ষা করছিল প্যালেস থেকে খবর আসার। আর একটু পরে জিনের কাছে খবর আসে জিয়ানের সৈন্যরা ধরা পড়েছে। অন্যদিকে জিয়ানও তো অধীর আগ্রহে অপেক্ষা করছিল কি খবর আসে। জিয়ানের একজন সৈন্য এসে জানায় প্যালেসে জিয়ানের সৈন্যরা ধরা পড়েছে এবং ইলিন আর্মির হাতে মারা পড়েছে স্বাভাবিকভাবে। এখনো পর্যন্ত জিয়ানের কিছু সৈন্যরা গেট পাহারা দিচ্ছিল, আর ইলিন আর্মিরা সেই গেটের দিকে যাচ্ছে, যাতে করে জিয়ান শহর ছেড়ে পালাতে না পারে। জিয়ানকে যে কোনো ভাবে এখন এই শহর থেকে পালাতে হবে। জিয়ান তখন প্রচন্ড রাগে দাঁত কিরমিরি করতে করতে চিন্তা করে, তাহলে জিন তার আন্টির কথাও চিন্তা করছে না। জিয়ান রেগে মেগে চলে যায় জিনের আন্টির কাছে। জিয়ান জিনের আন্টির চুল ধরে বলে, তুমি আর জিন এমন অ্যাক্টিং করতে যে তোমরা একে অপরকে খুবই ভালোবাসো, অথচ সে তোমার জীবনের পরোয়া করছে না। তুমি আমার হাতে জানা সত্ত্বেও সে আমাকে বন্দি করার চেষ্টা করছে। জিনের আন্টি তখন বলে, একজন রাজার প্রথম কর্তব্য হচ্ছে তার রাজ্যবাসীকে রক্ষা করা। তোমার মতো অপরাধীকে যদি সে ছেড়ে দিত তাহলে রাজ্যবাসীর সাথে অন্যায় করা হতো। জিয়ান তো আরো বেশি রেগে যায়। জিনের আন্টি তখন বলে, আমি কিন্তু তোমার সিক্রেট জানি। সেনজি যে আগের রানীর ছেলে, এটা কিন্তু আমি অনেক আগেই জানতে পেরেছি। এটা বলে ও ফেংনিং লেখা সেই রুমালটা বের করে। জিয়ান আরো বেশি রেগে যায়। ও জিনের আন্টির গলা টিপে ধরে বলে, তোমার কোনো যোগ্যতাই নেই ওর নাম নেয়ার। তবে জিনের আন্টি একদমই ভয় পায় না। সে হাসি মুখে জিয়ানকে বলে, আমাকে মেরে ফেলুন। জিয়ান তখন আরো জোরে গলা টিপে ধরে বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে মারতে পারবো না? এরপরে জিয়ান জিনের আন্টিকে ঘোড়ার সামনে বসিয়ে জঙ্গলের ভিতরকার এক ব্রিজ দিয়ে শহরের বাইরে যাওয়ার চেষ্টা করে। তবে সেই ব্রিজে আগে থেকে জিন এবং সেনজি এসে উপস্থিত ছিল, সাথে ওদের সৈন্যরা। জিয়ানের দিকে এলোপাথারি তীর আসতে থাকে। জিয়ানের সাথে থাকা সমস্ত সৈন্যরা মারা যায়। একটা তীর জিয়ানের দিকে ছুটে আসলে ও দ্রুত ঘোড়া থেকে লাফ দেয়। জিনের আন্টিও ঘোড়া থেকে পড়ে যায়। সেখানে সেনজি চলে এসেছিল। সেনজি জিয়ানের দিকে তাকিয়ে বলে, আমি খুব ভালো করেই জানতাম তুমি শহর থেকে বের হওয়ার জন্য এই রাস্তাটাই চয়েস করবে, আর তাই আমরা আগে থেকে তোমার জন্য এসে অপেক্ষা করছি। জিয়ান তখন বলে সে সব সময় সামনে কি করবে সেই পরিকল্পনা করেই রাখে। জিয়ান সেখানে অলরেডি অনেক পেট্রোল এনে রেখেছিল আর ওই ব্রিজটাতে আগুন ধরিয়ে দেয়, কেননা ব্রিজের অন্য পারে জিন তার সৈন্যদের নিয়ে দাঁড়িয়েছিল। এখানে জিয়ান আর সেনজির মধ্যে আবারও যুদ্ধ লেগে যায় এবং দুই বাপ বেটার যুদ্ধে এবার জিয়ান হেরে যায়। সেনজি জিয়ানকে বলে, তুমি হেরে গিয়েছো। জিনও অন্য দিক থেকে ঘুরে ব্রিজের এই পারে চলে এসেছিল। জিয়ান তখন আর কি করবে, নিজেকে বাঁচানোর জন্য জিনের আন্টির গলায় তলোয়ার ধরে। জিনকে বলে, এবার দেখা যাক তুমি সত্যি সত্যি তোমার আন্টির জীবন নিয়ে পরোয়া করো কিনা। তোমার কাছে সিংহাসন বেশি প্রিয় নাকি তোমার আন্টির জীবন? জিন এবার নিজেকে শক্ত করে, জিয়ানের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে না। জিনের আন্টি জিনকে বলে, একজন রাজার যা কর্তব্য তুমি সেটাই করবে। তুমি একদমই আমার কথা চিন্তা করবে না। ওর মতো অপরাধীকে তুমি ছেড়ো না। জিন তীর তাক করে জিয়ানের দিকে। জিনের আন্টি জিয়ানের হাত থেকে তলোয়ার নিয়ে ইচ্ছা করে তার গলায় আটকাতে যায়। জিয়ান তখন তলোয়ারটা টান দিয়ে সরিয়ে ফেলে, আর জিন তখন জিয়ানের হাতে তীর মেরে দেয়। ব্যাস, জিয়ানের হাত থেকে তো তলোয়ার পড়ে যায় এবং ও ধরা পড়ে যায়। জিনের আন্টি দৌড়ে গিয়ে জিনকে জড়িয়ে ধরে। জিনও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল। ও কান্না করতে করতে বলে, আমি তো ভাবতেই পারিনি আমি আবার তোমাকে দেখতে পাবো। তবে তখনই জিনের আন্টির মুখ থেকে রক্ত পড়তে থাকে। জিয়ান অলরেডি ওকে বিষ দিয়ে দিয়েছিল। এটা দেখে জিয়ান হাসতে হাসতে বলতে থাকে, প্রিয়, কেমন লাগছে বিষের প্রভাব? তুমি শুধুমাত্র আমার। আমি যদি মরেও যাই তাও আমি তোমাকে সাথে নিয়ে যাব। এই জন্মেও তুমি আমার, পরবর্তী জন্মেও তুমি আমার। আমার একমাত্র উদ্দেশ্য ছিল এই রাজ্য হাতিয়ে নেওয়া, সিংহাসন দখল করা। এই যে আমার ছেলে, যাকে আমি লালন পালন করে বড় করেছি, ও আগের রাজার ছেলে, আর ও আমার সাথে মিলিত ছিল। আমরা একসাথে সিংহাসন দখল করার চেষ্টা করছিলাম। আমার সমস্ত পাপ কাজের সাথে আমার ছেলে জড়িত, আর এই রাজা সবকিছুই জানতো। ও আমাদের লোক। সৈন্যরা তখন হা হয়ে জিয়ানের দিকে তাকিয়ে থাকে। জিন তখন চিৎকার করে বলে, ও উল্টাপাল্টা কথা বলছে, ওকে নিয়ে কারাগারে বন্দি করো, পরবর্তীতে ওকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিনের আন্টি জিনকে বলে তাকে প্যালেসে নিয়ে যাওয়ার জন্য, সে বাড়ি যেতে চায়।
এরপর জিনের আন্টিকে প্যালেসে নিয়ে আসা হয়। তার তো মৃতপ্রায় অবস্থা ছিল। জিন কান্নাকাটি করছে বলে জিনের আন্টি উল্টেই জিনকে সান্ত্বনা দিতে থাকে। আর জিন কান্না করতে করতে বলছিল সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে, এখন তো আমাদের সুখের দিন। এখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি সেটা কিভাবে সহ্য করব? জিনের আন্টি বলে, এখনো কেন ডাক্তার আসছে না? তুমি একটু বাইরে গিয়ে দেখো ডাক্তার কত দূর। জিন যেতে চাচ্ছিল না, তবে জিনের আন্টি জোর করে ওকে ডাক্তার আনতে পাঠিয়ে দেয়। আসলে এটা ছিল একটা অজুহাত। জিনের আন্টি সেনজির সাথে কথা বলতে চাচ্ছিল। সেনজি যখন জিনের আন্টির কাছাকাছি আসে, জিনের আন্টি সেনজিকে একটা লকেট দেয়, যেটা জিনের গলায় ছিল, আগের রানীর দেয়া লকেট। এবং সেনজিকে ভাঙা ভাঙা কণ্ঠে বলে দেয় জিনকে প্রোটেক্ট করার জন্য। যদি সেনজি একটু স্যাক্রিফাইস করে তাহলে জিন বেঁচে থাকতে পারবে। কিন্তু কথা শেষ করার আগেই জিনের আন্টি সেখানেই মারা যায়। এরই মধ্যে জিন ডাক্তার নিয়ে ঘরে আসে, কিন্তু ডাক্তার জিনের আন্টিকে পরীক্ষা করে জানায় জিনের আন্টি অলরেডি মারা গিয়েছে। জিন তো কান্নায় ভেঙে পড়ে। এরপর পরবর্তী সিনে দেখা যায় জিন লেকে নৌকা ভাসাচ্ছিল এবং মন খারাপ করে বলছিল ওর আন্টি সারা জীবন ওর জন্য স্যাক্রিফাইস করে গিয়েছে। প্যালেসের মধ্যে ভয় এবং আতঙ্ক নিয়ে সারা জীবন বেঁচে থেকেছে। এরপর জিন উঠে দাঁড়িয়ে সেনজিকে জিজ্ঞাসা করে সেনজি আসলেও আগের রাজার ছেলে কিনা। সেনজি তখন স্বীকার করে যে সে সত্যি আগের রাজার ছেলে। জিন তখন কান্না করতে করতে বলে, তুমি তাহলে এই কথাটা আমাকে আগে কেন বলনি? সেনজি জানায়, যদি আগে বলতাম তাহলে কি কোনো কিছু চেঞ্জ হতো? জিন চিৎকার করে বলে, আমি যদি আগে জানতাম তাহলে আগে কোনো কিছু প্ল্যান করে রাখতাম। এখন তো সবাই জেনে গিয়েছে তুমি আগের রাজার ছেলে, আর তুমি সিংহাসন দখল করার জন্য অনেক খারাপ কাজও করেছো। এখন তো কেউ তোমাকে ছাড়বে না, সবাই তোমার মৃত্যুদণ্ডের শাস্তি চাইবে। কিন্তু আমি চাই না তুমি মারা যাও, আমি তোমাকে জীবিত দেখতে চাই। সেনজি তখন জিনকে জড়িয়ে ধরে আর বলে, তুমি যেটা চাও সেটাই হবে। এরপর জিন জেলে আসে জিয়ানের সাথে দেখা করতে এবং জিয়ানকে বলে জিয়ান যদি তার বয়ান পাল্টে দেয় তাহলে সে জিয়ানকে ছেড়ে দিতে পারে। জিয়ান তখন হাসতে হাসতে বলে, এটা কি অনুরোধ নাকি আদেশ? মানে ও তো এখন একটা দুর্বলতা পেয়ে গিয়েছে, যেহেতু জিন সেনজিকে বাঁচাতে চাচ্ছিল। জিয়ান এই সুযোগে জানায় সে কোনোভাবেই তার বয়ান চেঞ্জ করবে না। সে যদি মরে তো সে সেনজিকে নিয়েই মরবে, আর তাছাড়া সে তো কারাগারেও বেঁচে আছে। জিন তখন জিয়ানের পায়ের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয় আর জানায় ওকে টর্চার করার অনেক মাধ্যম জিনের কাছে আছে। জিয়ান যেন ভেবে চিন্তে কথা বলে। যাওয়ার সময় জিন গার্ডদের বলে যায় ডাক্তার ডেকে জিয়ানের চিকিৎসা করতে, খেয়াল রাখতে জিয়ান যেন মারা না যায়। এদিকে সেনজি চলে এসেছিল ডাক্তারের কাছে, সেই ডাক্তার যে ফিফথ প্রিন্সের জন্মের রেজিস্ট্রেশন করেছে। এবং সেনজি এখান থেকে জানতে পারে আসলেও রাজার কনকুবাইন একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছিল। এবং সেনজির কাছে এবার ক্লিয়ার হয়ে যায় জিনের আন্টি কি বলতে চাচ্ছিল। সেদিন যে আগের রানী তার মেয়ের সাথে সেনজিকে চেঞ্জ করে দিয়েছিল এই বিষয়টা। সেনজি এটাও বুঝতে পারে ও যে আগের রাজাকে মেরে ফেলেছে সেটা ওর নিজেরই বাবা ছিল। ওর তো প্রচন্ড অপরাধবোধ কাজ করতে থাকে। তবে সেনজি সিদ্ধান্ত নেয় সেই বিষয়টা কাউকেই বলবে না, কারণ জিনের আন্টি কিন্তু মরার সময় বলে গিয়েছিল সেনজি যদি একটু স্যাক্রিফাইস করে তাহলেই জিন বাঁচতে পারবে। আর তাছাড়া সেনজি জিনকে খুবই ভালোবাসে। এই সত্যটা যদি প্রকাশিত হয় তাহলে তো জিন ফেঁসে যাবে। এরপর সেনজি চলে যায় জিয়ানের কাছে জিয়ানের সাথে কথা বলার জন্য। জিয়ান মনে করে সেনজি হয়তো একইভাবে জিনের মতো বলতে এসেছে তার বয়ান চেঞ্জ করার জন্য। তবে সেনজি এমনটা করতে আসেনি, বরং সে জিয়ানকে গ্রেটিং করে। প্রথমবার গ্রেটিং করে তাকে বাঁচানোর জন্য, দ্বিতীয়বার গ্রেটিং করে তাকে বড় করে তোলার জন্য, এবং তৃতীয়বার গ্রেটিং করে ক্ষমা চেয়ে বলে, আমি তোমার জন্য কোনো সমাধি স্থাপন করব না, কেউ কোনোদিন তোমার ব্যাপারে কিছু জানতেও পারবে না, তোমাকে দেখতেও যাবে না, তোমার জন্য প্রার্থনাও করবে না। এটা বলে সেনজি চলে যাচ্ছিল। জিয়ান তখন হাসতে হাসতে বলে, তোমার কি মনে হয় এগুলো শুনে আমি ইমোশনাল হয়ে যাব আর আমার বয়ান চেঞ্জ করে দিব? আমি যদি মরি, জাহান্নামে যাই, তাহলে আমি তোমাকে আমার সাথে নিয়েই জাহান্নামে যাব। সেনজি এই কথাগুলোতে পাত্তা দিচ্ছিল না। জিয়ান সেনজিকে বলে, তুমি নিশ্চয়ই এটা ভেবে রিলিফ আছো যে আমি কোনোভাবেই প্রমাণ করতে পারবো না তুমি আগের রাজার ছেলে, তবে আমার কাছে প্রমাণ করার উপায় আছে। এটা শুনে সেনজি ভিতরে আসে, জিজ্ঞাসা করে কি উপায়। জিয়ান তখন এখানে সবচেয়ে বড় সত্যটা রিভিল করে। জিয়ান আসলে এতদিন জানতো যে সেনজি আসল ফিফথ প্রিন্স, আর এই কারণেই জিয়ান সেনজিকে এত বাজেভাবে বড় করেছে। আর এই কারণেই জিয়ান সেনজিকে এত কঠোরভাবে বড় করেছে, শুধুমাত্র নিজের কাজে ব্যবহার করতে। যদি সত্যি সেনজি ফেংনিং এর বাচ্চা হতো তাহলে তো জিয়ান তাকে ভালোবাসতো, যেহেতু জিয়ান ফেংনিংকে খুবই ভালোবাসে। আর সেনজি যখন এই বিষয়টা জানতে পারে যে জিয়ান সবই জানে, ও তখন সেনজির বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়
জিয়ানকে মারার পরও বিড়বিড় করে বলতে থাকে, তোমাকে মারার প্রয়োজন ছিল, না হলে আমি কখনোই জিনের আইডেন্টিটি লুকিয়ে রাখতে পারতাম না। এটা বলে সেনজি সেখান থেকে চলে যায়। জিয়ান মৃত্যুর সময়ও নিজের বুক পকেট থেকে ফেংনিং এর রুমালটা বের করে আর রুমালটাতে একটা চুমু খায়। বুঝুন কতটা ভালোবাসতো ফেংনিংকে। এরপর আমাদের জিনকে দেখানো হয় ও নিজের ঘরে বসে দাবা খেলছে। সেনজি সেখানে আসলে জিন হাসি মুখে বলে, ঠিক টাইমে এসেছো, চলো আমার সাথে এক রাউন্ড খেলা যাক। কিন্তু সেনজি জানায় ও জিয়ানকে মেরে ফেলেছে। এটা শুনে জিন রেগে গিয়ে বলে, তুমি কেন জিয়ানকে মারলে? এখন আমি সবাইকে কি উত্তর দিব? সবাই তো মনে করবে তুমি ইচ্ছা করেই তোমার পরিচয় লুকানোর জন্য এবং জিয়ানের মুখ বন্ধ করার জন্য ওকে মেরে ফেলেছো। সেনজি চুপ করেছিল। জিন তখন বলে, আচ্ছা বাদ দাও, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে। এখন আমি সবাইকে এটা বলে দিব যে জিয়ান নিজে নিজেকে মেরে ফেলেছে এবং তোমার ব্যাপারটা সমাধানের চিন্তা করছি। সেনজি কোনো কথা না বলে জিনকে জড়িয়ে ধরে আর তারপর ওর কপালে একটা চুমু খায়। জিনকে বলে, আমার মনে হয় তুমি অনেক ক্লান্ত, চলো আমি তোমার একটু সেবা যত্ন করে দিচ্ছি। আর সেবা যত্ন করার নাম করে সেনজি জিনকে কোলে তুলে ঘরের দিকে নিয়ে যায়, কারণ জিনের পা ব্যথা করছিল, ও তো হেঁটে নিজের ঘরে যেতে পারতো না। সকালবেলা জিনের যখন ঘুম ভাঙে, সেনজি জিনের জন্য ওর পোশাক নিয়ে আসে। ও জিনকে বলে, আমি আপনাকে চেঞ্জ করতে সাহায্য করছি। জিন অবাক হয়ে বলে, তোমার হয়েছে কি? তোমাকে এখন একদম অন্যরকম লাগছে। তবে তুমি যেহেতু আমাকে চেঞ্জ করতে হেল্প করতে চেয়েছো, পারমিশন গ্রান্টেড। এরপর সেনজি নিজে হাতে জিনকে তৈরি করে দেয় মন্ত্রিসভায় যাওয়ার জন্য। জিন সেনজিকে বলে, আপাতত তুমি ঘরেই থাকো, আমি কোর্টের বিষয়টা দেখে নিচ্ছি, কয়েকদিন কারো সামনে না যাওয়াই ভালো। এরপর জিন যখন কোর্টে যায়, সব মন্ত্রীরা প্রশ্ন করতে থাকে সেনজি কেন আসেনি। জিন জানায় জিয়ানকে ধরতে গিয়ে সেনজি একটু আহত হয়েছে, তাই সে রেস্ট নিচ্ছে। এবার মন্ত্রীরা সেনজির মৃত্যুদণ্ডের দাবি করে। একে তো সেনজি জিয়ানের সাথে অনেক খারাপ কাজ করেছে, তার বিরুদ্ধে অনেক অপরাধের প্রমাণ রয়েছে। তার উপর সেনজি আগের রাজ্যের প্রিন্স এবং সেনজি যে এই রাজ্যের গত রাজাকে মেরে ফেলেছে এই বিষয়টারও প্রমাণ সামনে চলে এসেছিল। সব মিলিয়ে মন্ত্রীদের তুমুল দাবি সেনজিকে মৃত্যুদণ্ড দিতেই হবে। জিন তখন সবার উদ্দেশ্যে বলে, আপনারা জানেন না, আমি রাজা হওয়ার পর থেকে প্রত্যেকটা ধাপে ধাপে সেনজি আমাকে সাহায্য করেছে। জুনলাই ভিলেজের কেস থেকে শুরু করে স্কলারের কেস পর্যন্ত, এমনকি জিয়ানকে ধরতেও সেনজি আমাকে সাহায্য করেছে। যদিও সে অনেক অন্যায় করেছে, তবে তার ভালো কাজের সংখ্যাও কম না। তাই আমি দুইটাকে তুলনা করে তাকে রিটায়ার্ডে দিতে চাই, মানে সে আর ইউনিস হিসেবে থাকবে না, তার মতো তার গ্রামে ফিরে যেতে পারবে। তবে মন্ত্রীরা জানায় যদিও সেনজি অনেক ভালো কাজ করেছে, কিন্তু গত রাজাকে মেরে ফেলার জন্য অবশ্যই সেনজির মৃত্যুদণ্ড হওয়া উচিত। সেনজি নিজেই জিনকে চয়েস করেছিল এই রাজ্যের রাজা হওয়ার জন্য। এবার জিন যদি সেনজিকে এইভাবে ছেড়ে দেয়, তাহলে জিনের রাজা হওয়া নিয়ে প্রশ্ন উঠবে। সবাই মনে করবে জিন অন্যায়ভাবে সিংহাসনে বসে আছে, তাই জিনের নিরাপত্তার জন্য হলেও সেনজিকে মৃত্যুদণ্ড দিতেই হবে। জিন তখন প্রচন্ড রেগে বলে, যদি আমি সেনজিকে মৃত্যুদণ্ড না দিই। এবার যে মন্ত্রী সবচেয়ে বেশি বকবক করছিল সে বলে, আমি বুঝতে পারছি সেনজি আপনার প্রতি লয়াল, তাই আপনি কোনোভাবেই তাকে মৃত্যুদণ্ড দিতে পারবেন না। তবে আপনি যদি সেনজিকে মৃত্যুদণ্ড না দেন, তাহলে আমি আমার জীবন দিয়ে দিব। এটা বলে সে সামনের এক মূর্তির কাছে গিয়ে নিজের পেটে তলোয়ার টাইপ একটা কিছু ঢুকিয়ে দেয় আর সেখানে পড়ে যায়। জিন তখন চিৎকার করে ডাক্তারকে ডাকতে বলে। সমস্ত মন্ত্রীরা বসে যায় এবং রিকোয়েস্ট করতে থাকে সেনজির মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। তবে জিন জানায় সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে কোনোভাবেই সেনজিকে মৃত্যুদণ্ড দেবে না, আর এটাই তার শেষ কথা। এটা বলে জিন মন্ত্রিসভা থেকে বের হয়ে যায়। জিন সেখান থেকে ডিরেক্ট চলে আসে সেনজির ঘরের সামনে। এসে দেখতে পায় সেনজি যে আগাছাটা তুলে এনেছিল সেই গাছে সুন্দর লাল লাল ফল হয়েছে, আর সেনজি সেখান থেকে একটা টেস্ট করছে। জিন সেখানে এসে জিজ্ঞাসা করে এই গাছটা সেনজি কোথা থেকে পেয়েছে। সেনজি জানায় এটাও প্যালেসে খুঁজে পেয়েছিল, আর যখন খুঁজে পেয়েছে গাছটার অবস্থা খুব খারাপ ছিল। সেনজির যত্নে গাছটা ফুল দিয়েছে আর এখন ফলও, তবে ফলগুলো অনেক বেশি তিতা। জিন তখন মুচকি হেসে বলে, মিষ্টি কিছু পেতে হলে তিতার মধ্যে দিয়েই আসতে হয়। সেনজি জিনকে জিজ্ঞাসা করে কোর্টে কোনো ঝামেলা হয়েছে কিনা। তবে জিন জানায় কোনো ঝামেলা হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। আরো সেনজিকে বলে, সেনজি তুমি কি আমাকে বিয়ে করবে? সেনজির চোখ তো এই কথাটা শুনে পুরো চকচকে হয়ে যায়। দুজনে গোপনে বিয়ে করবে সেই সিদ্ধান্ত নেয়, আর সেদিন রাতেই ওরা গোপনে বিয়ে করে নেয়। সেনজি জিনের ঘুমটা তুলে বলছিল, আমার ভাগ্য ভালো যে আমি এত সুন্দর বউ পেয়েছি। জিনও তখন মুচকি হেসে বলে, আমারও ভাগ্য ভালো আমি এত সুন্দর বউ পেয়েছি। সেনজি জিনকে বলে, আপনি এই রাজ্যের রাজা, অথচ আমি এখনো পর্যন্ত কোনো টাইটেল পেলাম না,
জিন তখন বলে তুমি কি টাইটেল চাও? আমি কালই তোমার জন্য টাইটেল ঘোষণা করব। সেনজি তখন বলে আমি নোবেল কনসার্ট হতে চাই। জিন বলে ইস রে, তুমি নোবেল কনসার্ট হবে? তাহলে তো আমার জন্য একটা রানী খুঁজতে হবে, কারণ আমার বংশ তো বাড়াতে হবে। রানী না হলে আমার পরবর্তীতে রাজা কে হবে? সেনজি তখন জিনের হাত ধরে বলে তোমার সাহস কত বড়, আমাকে একটু দেখিও। জিন মুচকি হেসে বলে আমার জীবনে শুধুমাত্র তুমি থাকবে। সেনজিও জানায় সেনজির জীবনে একমাত্র জিনই থাকবে। রাতের বেলা সেনজি আর জিন একসাথেই ঘুমাচ্ছিল। মানে স্বাভাবিকভাবে ওরা তো একসাথেই ঘুমাবে, কিন্তু জিন মাঝরাতে উঠে বাইরে যায়। কেউ একজন আসে জিনকে খবর দিতে। সেনজিও জেগেছিল। ও ভিতর থেকে সবকিছুই শুনতে পায়। জিনকে যে খবর দিতে এসেছিল সে জানায় মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীরা এখনো হাঁটু গেড়ে বসে আছে। সেনজিকে মৃত্যুদণ্ড না দেয়া পর্যন্ত তারা উঠবে না। আর যে আহত হয়েছিল সে আপাতত ঠিক আছে। জিন তখন বলে তারা যা খুশি করুক, যতদিন মন চায় হাঁটু গেড়ে বসে থাকুক, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড় থাকবো। এরপর আমাদের 2 দিন পরের দৃশ্য দেখানো হয়। জিন আর সেনজি বসেছিল। তখন একজন গার্ড এসে জানায় 2 দিন ধরে মন্ত্রীরা না খেয়ে নীল ডাউন হয়ে বসে আছে। তারা সেনজির মৃত্যুদণ্ড চায়। তবে জিন এক কথায় অনড় ছিল, সে কোনোভাবেই সেনজিকে মৃত্যুদণ্ড দেবে না। জিন সেনজিকে জানিয়ে দেয় আমি কোনোভাবেই হাল ছাড়ছি না, আর তুমিও হাল ছাড়বে না। এর মধ্যে আরো একদিন কেটে যায়। গার্ড জিনের কাছে খবর নিয়ে আসে একজন দায়ী বা ধাত্রী এসেছে, যে রানের ডেলিভারি করিয়েছিল, এবং সে হয়তো এটা প্রমাণ করতে পারে যে সেনজি আগের রাজার ছেলে না। জিন তো একটু আশা ফিরে পায়। সেনজিও অনেকটা অস্থির হয়ে যায়। এরপর আমাদের কোর্টের দৃশ্য দেখানো হয়। এক মহিলাকে আনা হয়েছে যে আগের রানী ডেলিভারি করিয়েছিল। জিন যখন ওই মহিলাকে জিজ্ঞাসা করে, ঘটনা পুরোই উল্টে যায়। ওই মহিলা জানায় সেনজি আগের রানীর ছেলে, কারণ সেনজির চোখের নিচে যে তিল আছে, সে আগের রানীর ছেলের চোখের নিচে ওই তিল দেখেছিল। তাই কনফিডেন্টলি বলতে পারছে যে সেনজি আগের রানীর ছেলে। একজন মন্ত্রী এই ধাত্রীকে নিয়ে এসেছিল। জিন তখন রেগে ওই মন্ত্রীকে জিজ্ঞাসা করে আমাকে এখানে মিথ্যা বলে কেন ডাকা হলো? ওই মন্ত্রী জানায় মিথ্যা না বললে তো আপনি এখানে আসতেন না। ওই যে আসল ধাত্রী এবং রানী ডেলিভারি করিয়েছিল, তার প্রমাণও মন্ত্রী সাথে করে নিয়ে এসেছিল। জিন তখন ওই ধাত্রীর দিকে এগিয়ে আসে আর বলে তুমি কিভাবে একটা বাচ্চার চোখের নিচে তিল দেখে চিহ্নিত করতে পারলে যে সেনজি আগের রানীর ছেলে? তোমাকে কি কেউ জোর করে এখানে নিয়ে এসেছে, কোনো থ্রেড বা টাকার লোভ দেখিয়ে? আমাকে সত্যি করে বলো। যদি একটাও মিথ্যা বলেছো আর আমি যদি বুঝতে পারি, তাহলে তোমার পুরো পরিবারকে আমি মেরে ফেলবো। এবার দাই ভয় পেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকে আসলে আগের রানী একটা মেয়ে জন্ম দিয়েছিল। কিন্তু এই কথা বলার আগেই সেনজি ওই দাইকে মেরে ফেলে। ও আসলে বুঝতে পেরেছিল দাই কি বলতে চাচ্ছে। কথা শেষ হওয়ার আগেই সেনজি দাইকে মেরে ফেলেছে এবং মন্ত্রীরা সবাই ভয় পেয়ে যায়। গার্ডরা দৌড়ে আসে জিনকে প্রোটেক্ট করার জন্য। সেনজি ততক্ষণে জিনের গলায় তলোয়ার ধরে ফেলেছে আর চিৎকার করে বলে হ্যাঁ আমি আগের রানীর ছেলে। আমার কাছে এই যে লকেট রয়েছে, এটাই প্রমাণ করতে যথেষ্ট যে আমি আগের রানীর ছেলে। আমাকে এখান থেকে বের হতে দাও। সেনজি এমন ভান করছিল যে ও বের হওয়ার জন্য রাজার গলায় তলোয়ার ধরেছে। গার্ডরা তো অস্থির হয়ে যায় রাজাকে বাঁচানোর জন্য। একজন গার্ড সেনজির দিকে তীর ছোড়ে। সেনজি তখন ধাক্কা দিয়ে জিনকে সরিয়ে দেয় আর তীরটা সেনজির বুকে লেগে যায়। জিন কান্না করতে করতে বলতে থাকে তুমি কেন এমনটা করলে? আর এরপর স্বাভাবিকভাবেই জিনের আর কিছু করার থাকে না। ও সেনজিকে গ্রেফতার করার আদেশ দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। জেলের মধ্যে সেনজি পানি খাওয়ার চেষ্টা করছিল। জিন তখন সেনজির কাছে এসে ওকে পানি খাইয়ে দেয়। সেনজি জিনকে বলে কান্না করো না। জিন তখন সেনজিকে বলে তুমি ওই দাইকে কেন মেরে ফেললে? ওই দাই কি বলার চেষ্টা করছিল, কিন্তু সেনজি জানায় ও নিজেই জানে না দাই কি বলার চেষ্টা করছিল। ওর খুব রাগ হয়ে গিয়েছিল তাই ও দাইকে মেরে ফেলেছে। জিন বলে তুমি তো আমাকে বলেছিলে তুমি হাল ছাড়বে না, তাহলে তুমি এমন একটা কাজ হুট করে কেন করলে? এখন আমি তোমাকে কিভাবে বাঁচাবো? সেনজি তখন বলে সেনজির ধ্বংস হওয়ার সময় এসে গিয়েছে। সে জিয়ানের সাথে মিলে অনেক খারাপ কাজ করেছে, তাই এত সহজে এত সুখী জীবন পাবে এটা তো কল্পনা করাও পাপ। সেনজি জিনকে রিকোয়েস্ট করে জিন যেন ওর মৃত্যুদণ্ডের শাস্তি শোনায়। জিন চিৎকার করে কান্না করে বলতে থাকে কেন আমি তাদেরকে প্রোটেক্ট করতে পারি না যাদেরকে আমি প্রোটেক্ট করতে চাই? আমার জীবনে 2জন মাত্র প্রিয় মানুষ ছিল, এক তুমি আর এক আন্টি। আন্টি তো চলে গিয়েছে, এখন আমি তোমাকেও প্রোটেক্ট করতে পারছি না, তাহলে আমি কি করবো এই সিংহাসন দিয়ে? কিন্তু সেনজি জিনকে বলে আমার একমাত্র ইচ্ছা তুমি আমাকে মৃত্যুদণ্ড দাও, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না।
জিন তখন কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যায় আর তারপর সেনজিকে তীর মেরে হত্যা করার আদেশ দেয়। সেনজিকে বেঁধে তীর মেরে মেরে ফেলা হয়। সবাই যখন সেখান থেকে চলে যায়, জিন আসে সেনজির বডির কাছে। আরো সেনজিকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করতে থাকে। সেনজিকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি আমার কাছে যে দায়িত্ব দিয়ে গিয়েছো সেই দায়িত্ব আমি অবশ্যই পালন করব। তোমার দেখানো পথেই আমি চলবো। এরপর জিন আর সেনজির কিছু ভালো ভালো মুহূর্ত দেখানো হয়, যেগুলো সত্যি জিনের জন্য অনেক কষ্টকর ছিল। এরপর আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে জিন মেয়ে রূপে সেজেছিল। আর ওর সামনে ছিল ওয়েন জিন। ওয়েন জিন জিনকে দেখে বলে, আপনাকে খুবই সুন্দর লাগছে। জিনও মুচকি হাসে। আমাদের কোর্টের দৃশ্য দেখানো হয়, যেখানে এক মন্ত্রী বলছে, তুমি কি শুনেছো? এমন গুজব রটেছে যে আমাদের রাজা একজন মেয়ে। অন্য মন্ত্রী বলছিল, এটা কিভাবে হতে পারে? আরে ধুর, এগুলো গুজব। তখনই জিন মন্ত্রিসভায় প্রবেশ করে। আর ও তো এবার মেয়ে রূপে ছিল। সবাই জিনকে দেখে পুরো হা হয়ে যায়। একজন মন্ত্রী এগিয়ে এসে জানায়, সে জিনকে রাজা হিসেবে মানতে পারবে না। এই রাজ্যের রাজা হবে একটা মহিলা, এটা কখনোই হতে পারে না। এতদিনে মন্ত্রিসভার অর্ধেক মেয়ে এবং অর্ধেক ছেলে হয়ে গিয়েছিল, যারা আলাদা আলাদা সারি করে দাঁড়িয়েছে। জিন সোজা হয়ে দাঁড়ায় আর বলে, আর কারো কি অভিযোগ আছে আমার বিষয়ে? মানে আমি যে মেয়ে আর আমি রাজা হতে পারবো না, এই বিষয় নিয়ে আর কে কে অভিযোগ করতে চায়? কিন্তু দেখা যায় আর কেউই অভিযোগ করে না, বরং সবাই খুশি মনে জিনকে রাজা হিসেবে মেনে নেয়। রাজা হিসেবে ওকে গ্রেটিং করে। এটা দেখে যে মন্ত্রী অভিযোগ করেছিল, সেও বাধ্য হয়ে জিনকে রাজা হিসেবে মেনে নেয়। আর জিন তো এমনই সমতার একটা রাজ্য চেয়েছিল। সবাই জিনকে গ্রেটিং করে জানায় জিনকে সাহায্য করবে এই রাজ্য সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আর জিনও সবাইকে বলে, চলুন আমরা একসাথে মিলে রাজ্যটাকে সুন্দর করে গড়ে তুলি। এরপর আমাদের রাতের বেলার দৃশ্য দেখানো হয়। জিন একা একা দাঁড়িয়ে চাঁদ দেখছিল। সেনজি ওর কানের কাছে এসে বলে, দেখো কত সুন্দর চাঁদ উঠেছে। আমরা তো এমন একটা রাতেরই স্বপ্ন দেখতাম। জিন মুচকি হাসে, কিন্তু একটু পরেই দেখা যায় এটা ছিল জিনের কল্পনা। সেনজি তো 1 বছর আগেই মারা গিয়েছে। জিন সেখানে একা একা দাঁড়িয়ে চাঁদ দেখতে থাকে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ড্রামা? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি। আল্লাহ হাফেজ।